অভ্র ভ্যাবাচেকা খেয়ে গেল। অবাকও হলো। তবে কি বিয়ে ভাঙেনি, নাকি এর বাড়ি এখনো খবরটাই পৌঁছায়নি? রুদ্র যেতে নিলেই অভ্র তড়িঘড়ি করে ডাকল, ভাই। রুদ্র থামল। কিছু বলবি ভাই, বিয়েটা কি হচ্ছে? প্রশ্নটা মুখ ফসকে বেরিয়ে গেল অভ্রর। হুঁশ ফিরলেও ফেরত নেয়ার উপায় নেই। রুদ্র অবাক কণ্ঠে বলল, মানে বিয়ে হবে না কেন? অভ্র জিভ দিয়ে ঠোঁট চেটে আমতা আমতা করল। আরিশাদের বাড়ি থেকে কোনো খবর এসছে ভাই? বিয়ে হবে না এমন কিছু। রুদ্র উত্তর দিল না, বরং তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, তুই কি ড্রিঙ্ক করেছিস অভ্র? অভ্র চোখ গোল করে জিভ কাটল। দুগালে দুটো আলতো থাপ্পড় দিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ। ভাই, আমি এসব খাই না। তাহলে উল্টোপাল্টা বকছিস কেন? রুদ্রর স্বর মোটা হলো। অভ্র বুঝল রুদ্র চেতে যাচ্ছে। দুদিকে মাথা নেড়ে বোঝালো, কিছু না। সাথে দাঁত কেলিয়ে বলল, এপ্রিল ফুল ভাই, এপ্রিল ফুল। রুদ্র ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, অভ্র, আই থিঙ্ক বিয়ের এক্সাইটমেন্টে তোর মাথা ঠিক নেই। এখন মে মাস চলছে, এপ্রিল নয়। আর লাস্টের ফুলটা তুই নিজেই। এরপর বিড়বিড় করে বলল, ইডিয়ট। রুদ্র চলে গেল। কি কি বলল অভ্র ঠিক মনোযোগ দিয়ে শোনেনি। কারণ তার ধ্যান ধারণা সব ডুবে আছে অন্য কোথাও। আরিশা যে বলেছিল বিয়ে ভাঙবে, ভোরেই খবর পাঠাবে বলেছিল, নাকি সেই হাবিজাবি ভেবেছে? আরিশা তো স্পষ্ট কিছু বলেনি, শুধু ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দিয়েছে। তাহলে কি সে আকাশ কুসুম ভাবছে বিয়ে হবে? আরিশা বউ হচ্ছে তার। খুশিতে নাচে ফেলল অভ্র। বিয়ে হওয়ার আনন্দে হাত পা মেলে চিত হয়ে শুয়ে পড়ল মেঝেতে। আহ শান্তি! এসব কি? রুদ্রর আর্তনাদ শুনে অভ্র তড়িৎ গতিতে তাকায়। ইস, দরজা খোলা। নাচাকোদার আগে দরজা লাগালো না। রুদ্রকে দেখেই হুড়মুড় করে উঠল। রুদ্র ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোর কি শরীর খারাপ অভ্র? রুদ্রর স্বর চিন্তিত। অভ্র দুদিকে ঘন ঘন মাথা নেড়ে না বোঝালো। রুদ্র কিছু একটা ভেবে এসে অভ্রর কপালে, গালে, গলায় হাত রাখল। জ্বর ও তো আসেনি, তাহলে এমন উদ্ভট আচরণ করছিস কেন? অভ্র মাথা চুলকালো। হাসার চেষ্টা চালিয়ে বলল, কিছু না ভাই। তোকে আমি ফ্রেশ হতে বলেছিলাম। খুব হোসনি কেন? মনে ছিল না। রুদ্র মুখ কোচকালো। মনে ছিল না? ফ্রেশ হতে কারো মনে থাকে না। হাউ ইটস পসিবল? অভ্র মহাজালায় পড়েছে। রুদ্রর জেরায় পড়া মানে ভয়ানক কিছু। কি করে বোঝাবে? গতরাতে তার ওপর দিয়ে কি ঝড়ঝাপটা গেল। কেঁদে কেটে মেয়েদের মতো হেঁচকি তুলে ফেলেছিল কাল। একটা সময় তো সুইসাইড করবে ভাবল। ভাগ্যিস করেনি, না হলে এত আনন্দ পেত না। মিস হতো সাথীর রুদ্রর চেহারায় তার জন্য দেখা এই দুশ্চিন্তাটাও। অভ্রর অসুস্থ হওয়ার ধাত যত কম, রুদ্রর তত বেশি। অথচ অভ্র একটা কাশি দিলেও রুদ্র ধমকে বলবে, নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিলি, ঠান্ডা লাগিয়েছিস। তাই না? আর স্বয়ং সে যে একটা শ্বাসকষ্টর রোগী, ডায়াবেটিস নিয়ে ঘুরছে, এসবে খেয়াল নেই। অভ্রকে হা করে চেয়ে থাকতে দেখে রুদ্র মুখের সামনে তুড়ি বাজালো। অভ্র যেন সম্বিত ফিরে পায়। খুব। হ্যাঁ ভাই, কিছু বলছো? তোর এক্সাক্ট কি হয়েছে অভ্র? কিছু না ভাই। কিছু না মানে অনেক কিছু। এত অন্যমনস্ক কেন তুই? অভ্র চুপ মেরে গেল। রুদ্র বুঝল হয়তো আরিশার সাথে কিছু হয়েছে। কিন্তু বড় ভাই হয়ে এসব নিয়ে প্রশ্ন করা সমীচীন মনে করল না। প্রসঙ্গ পাল্টাতে বলল, যেটা বলতে আসা, বিয়ের দেনমোহরের টাকা আমি লকার থেকে তুলে এনেছি। একবার আমার রুমে আসিস, সাথে নিয়ে যেতে হবে। আচ্ছা ভাই। ডোন্ট বি লেট অভ্র, লাঞ্চ টেবিলে যেন তোকে সবার আগে দেখতে পাই। রুদ্রর স্বরে আদেশ। অভ্র মৃদু হেসে মাথা ঝাঁকালো। রুদ্র বেরিয়ে গেলে মনে মনে বলল, আমি সত্যি ভাগ্যবান ভাই, কারণ আমার জীবনে তুমি আছো। আলিশা পার্লারে গিয়েছে, সাথে গিয়েছে সন্ধ্যা আর রূপসা। সেজুতিকে সাজতে সাজতে মুখ ব্যথা বানিয়েছিল দুটোতে। কিন্তু সে যাবে না। না মানে না। সাজবে না যেহেতু, অহেতুক গিয়ে করবেটা কি? পার্লারের সাজ তার চোখের বালি। একবার সেজেছিল, ছোট ফুপির বিয়ের সময়। তখন ক্লাস 9-এ পড়তো ও। এত সাজিয়েছিল মেয়েটি, মাথা ভর্তি ক্লিপ খুলতে খুলতেই সেজুতির হাত ব্যথা হয়ে যায়। আর সব থেকে বড় বিপদ তো চুলের জটটা। ওটা ছাড়াতে গিয়ে অর্ধেক চুল ছিঁড়ে গেছিল। সেজুতির ধারণা সে নাড়াই হয়ে গেছিল সেবার। ফ্লোরে পড়ে থাকা ছেঁড়া চুলগুলো দেখে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলেছিল। আর সেদিনই দৃঢ় সংকল্প নিল, বেঁচে থাকতে পার্লারে সাজুগুজু কদাপি নহে। আরিশার বরাবর সাজগোজ পছন্দ। অথচ আজ প্রথমবার আরিশাও ভারী মেকআপ নিতে গাইগুই করছিল। বলছিল বাসাতেই সাজাক তাকে। অল্প স্বল্প। সবাই নারাজ এই কথায়।
অথচ মেয়েটার মন খারাপ কেউ বোঝেনি। সারা রাত কেঁদেকুটে চেহারার হালটাও যে খারাপ হয়েছে ব্যস্ততায় কারো চোখেও পড়েনি। শুধু সেজুতি একবার জিজ্ঞেস করল, চোখ এত ফুলেছে কেন? ঘুম হয়নি রাতে? আরিশাও সুযোগ বুঝে মিথ্যে বলল, না, ঘুম হয়নি। তারপর সব আবার ঠান্ডা। ড্যাশ ড্যাশ ড্যাশ। সেজুতি লেহেঙ্গা পরেছে, লাল আর সোনালি রঙের সুতার কাজ করা পুরো লেহেঙ্গা জুড়ে। পায়ে হিল, কানে ছোট ছোট দুটো পাথরের দুল, গলায় একটা জড়োয়া চোকার, হাত ভরে চুড়ি পড়েছে, কপালে ছোট্ট একটা লাল টিপ। সেজুতি ঘুরে ফিরে আয়নায় নিজেকে দেখল। ভালোই লাগছে। তখন বাইরে থেকে মোনারার ব্যস্ত কণ্ঠ ভেসে আসে, কই রে, হলো সবার, বের হব তো। সেজুতি তড়িঘড়ি করে ওড়নায় পিন আটকাল। বের হতে যাবে, হঠাৎ মানস্পটে রুদ্রর চেহারা ভেসে ওঠে। পা দুটো থেমে যায়। উনি আমায় কি যেন পড়তে নিষেধ করেছিলেন। ওয়েট, কাল আমাকে ফাঁকি দিয়ে চলে যাওয়া, তাই না? সেজুতি আবার এসে আয়নার সামনে দাঁড়ালো, চোখে কাজল টানল, আর ঠোঁট দুটো রাঙালো লাল লিপস্টিকে। মিটিমিটি হেসে বলল, জানি না এসব পড়লে আপনার কি অসুবিধে, তবে এটুকু জানি আপনাকে জ্বালাতে আমার আনন্দ লাগে। আর সুযোগ পেলে এই আনন্দ কি মিস করা যায় বলুন তো? সেজুতি নিজের প্রতিবিম্বের দিক চেয়ে ভ্রু চাল, যেন সে জিজ্ঞেস করল রুদ্রকে। পরমুহূর্তে গতকালকের রুদ্রর চাউনি মনে করে বরাবরের মতো শিউরে উঠল। উফ, ওই তাকানোর ধরনটাই তার প্রাণ নেবে একদিন। চোখা চোখ দুটোতে যেন ছুরি বসানো, তাকালেই এফর ওফর করে দেয়। রুদ্র কেমন হা করে চেয়েছিল কাল। ইস, সেজুতি লজ্জায় দুহাতে মুখ টিকে ফেলল, নিজেকেই শুথালো। এত লজ্জাবতী কবে হলি তুই? অভ্র সাদা শেরওয়ানি পড়েছে, তাতে আবার চিকিমিকি হালকা হালকা কাজ, মাথায় পাগড়ি, পায়ে নাগরা জুতো, রাতের আলোয় জলজল করছে ওসব। নাকের রুমাল চেপে সে গাড়ি থেকে নামল। কনেপক্ষের অর্ধেক লোক যেন গেটেই দাঁড়িয়ে। অভ্রকে নিয়ে কনভেনশন হলের ভেতরে ঢুকবে অমনি বাধা। শালিপক্ষ গেট ধরেছে, তাদের সামনে টেবিল, তাতে কয়েক রকম জুস, মিষ্টি, ফল রাখা। প্রথমে অভ্রকে এসব খেতে হবে, দ্বিতীয়ত দাবি না মিটিয়ে ঢুকতে দেবে না। আর এসবের দলনেত্রী স্বয়ং সেজুতি। কোমর বেঁধে নেমেছে সে, বর আর বরের ভাইদের আজ নাকানি চোয়াবানি খাওয়াবেই। কিন্তু মনে মনে তার বন্দুকের নিশানা অন্য কেউ। রুদ্র সবার শেষে এসে অভ্রর পাশে দাঁড়ালো। চোখাচোখি হলো দুজনের। রুদ্রকে দেখে প্রথমবারের মতো হার্ট মিস হয় সেজুতির। পার্পল কালার শার্ট পরেছে, হাতা দুটো ফোল্ড করা, বুকের কাছে দুটো বোতাম উন্মুক্ত। চুলের জেল দেয়নি বলে শক্ত হয়ে নেই, বরং নড়ছে চড়ছে, কয়েকটা কপালেও এসে পড়ছে। রুদ্র পকেট হাত গুজে সেজুতিকেই দেখছে। সেজুতির চোখে মুগ্ধতা স্পষ্ট। রুদ্রর ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটল। খেয়াল করল সেজুতির চোখ আর ঠোঁট। বাহ, তাকে খ্যাপানোর কি দারুণ চেষ্টা মেয়ের। কোনো ব্যাপার না, এর আগে একবার সতর্ক বার্তা দিয়েছে সে। মেয়েটা যখন শুনছে না তখন নাহয় সত্যি সত্যি লিপস্টিক পরা ঠোঁট তার বিপদের কারণ হবে আজ। তখন কিন্তু রুদ্রর দোষ থাকবে না। ঘুঘুকে ফাঁদ দেখিয়ে বলেছে এসো না, এখানে বিপদ। অথচ ঘুঘু পাখি শুনছে না, মানছে না, উড়ে উড়ে আসছে তো। এইবার তো বধ করার সময় হাজির। রুদ্রকে দেখে সন্ধ্যারও একই অবস্থা। বরপক্ষ থেকে টাকা নেওয়ার বদলে তাদের ওপর ক্রাশ খাওয়া ঝামেলা না। সেজুতি নিজেকে সামলেছে আরো আগে, কারণ সামনে বাপ চাচারা আছেন। কিন্তু সন্ধ্যার সে হুঁশজ্ঞান থাকলে তো। সে মুখ হা করে চেয়ে আছে। সেজুতি খেয়াল করতেই সন্ধ্যার পেটে গুঁতো দিল। সন্ধ্যা যেন ইহজগতে ফিরে আসে। এরপর শুরু হলো তাদের কার্যকলাপ। সাথে শুরু হলো তুমুল বাকবিতণ্ডা। সেজুতিদের দাবি 30,000 টাকা। অ্যামাউন্ট শুনে আমির কেসে উঠলেন। মিনমিন করে বললেন, থাক না এসব, ওনারা জার্নি করে এসেছেন। সবগুলো মেয়ের সমস্বরে চেঁচিয়ে বলল, না। ব্যাস, দমে গেলেন আমির। এটা তো শালিকাদের অধিকার, সে কিছু বলতেও পারবেন না। সেজুতি মেকি করা কণ্ঠে বলল, বাবা তুমি ভেতরে যাও, সাথে বরপক্ষের মুরব্বীদেরও নিয়ে যাও। কিন্তু অভ্র ভায়া আর বেআই মশাইরা এখানেই থাকবেন। ওনারা টাকা দিলে তবেই ছাড়া পাবেন। বাকি মেয়েরাও সুর মেলালো। আমির আর উপায় না দেখে তাই করলেন। এদিকে রুদ্র শুধু সেজুতির কাণ্ড দেখছে। বিয়েতে যে আদৌ ডেট ধরা হয় সে প্রথম জানল। কি অদ্ভুত, মাত্র কটা মিষ্টি, ফল আর জুসের দাম নাকি 30,000 টাকা। এত ডাকাতি। রুদ্রর মনে মনে বলা কথাটাই তুলল বরযাত্রীর সকলে। কিছুতেই এই দাবি তারা মানবে না। সবাই একযোগে স্লোগানও দিল, মানছি না, মানব না। মেয়েরাই বা কম কিসে, তারাও স্লোগান দিল, আমাদের দাবি আমাদের দাবি।
মানতে হবে। দুই পক্ষের কষাকষিতে অব্রক্লান্ত। তার পা ব্যথা করছে, মন আকুপাকু করছে আরিশাকে দেখার জন্য। একটু বসার জন্য পশ্চাৎ অংশটাও হাউমাউ করে কাঁদছে। শেরওয়ানির পকেট তো আর টাকা আনা যায় না, আনা গেলে চুপচাপ দিয়ে ভেঙে যেত। সমস্যা কি? তার শালিকারাই তো পাচ্ছে। এটা তো ওদের অধিকার, তাই না? কিন্তু তার বদমাশ ভাইগুলো নাছোড়বান্দা, কিছুতেই তারা এতগুলো টাকা দেবে না। সেজুতিদের জুসকে তারা হাত ধোয়া পানির সাথে তুলনা করল, সাথে বলল ফলে ফরমালিন আছে, মিষ্টিও ভালো না, ময়দা দিয়ে বানানো। না খেয়ে এসব মন্তব্যে সেজুতিরা যেন ফুঁসে উঠল আরো। টাকা বাড়িয়ে 40,000 করা হলো। গেট না হলে খুলছে না। রুদ্র এসব মনোযোগ দিয়ে দেখছে। আগে হলে বিরক্ত হতো, ক্ষেপে যেত। অথচ আজ কেমন ভালো লাগছে। বুকের সাথে দুহাত বেঁধে দেখছে সেজুতির তর্ক করার ভঙ্গিমা। এটাই জন্য বিপদ হচ্ছে সেজুতির জন্য। রুদ্র এভাবে চেয়ে থাকলেই তার সর্বনাশ হয়। ঠিক করে ঝগড়া করতেও পারছে না। জবাব দিতে গেলে পয়েন্ট ভুলে যাচ্ছে। মানে হয় এসবের। অভ্র অধৈর্য হয়ে পড়ল। এই ঝগড়া থামবে না আজ, সারা রাত চলবে। তারপর এখানেই ঘুমাবে সবাই। ভোর হলে বিয়ে করবে না হোক, তার ও তো গ্যারান্টি নেই। ঘুম ভাঙলেই তো আবার গেটের টাকা চাইবে। টাকা ছাড়া প্রবেশ নিষেধ। সে উসখুস করতে করতে আশেপাশে তাকালো। হঠাৎ পাশের রুদ্রকে দেখতেই চমকে উঠল। ভাই এতক্ষণ এখানে ছিল। ভাই রাগ করল না কেন? সহ্য করছে কেন? ভাইয়ের তো ধৈর্য আমার 10 ভাগের 1 ভাগ। আমি যেখানে অধৈর্য সেখানে ভাই এত শান্ত কি করে? রুদ্র তাকাতেই অভ্র চোখ নামিয়ে নিল, যেন সে এতক্ষণ নিচেই তাকিয়ে। রুদ্র এবার লম্বা শ্বাস ফেলে উঁচু কণ্ঠে বলল, চুপ করো সবাই। অমনি সব কোলাহল থেমে যায়। রুদ্রর কথা শুনতে সবাই উৎসুক চোখে তাকায়। রুদ্র পকেট থেকে একটা টাকার বান্ডিল বের করল। আনিস বের হওয়ার সময় দিয়েছিলেন এটা। বলেছিলেন কাজে লাগবে। রুদ্র তখন না বুঝলেও এখন বুঝছে। মামা তো গুরুজন, তার এসবের ধারণা আগেই ছিল। তাই আগেভাগে প্রস্তুতি নিয়েছেন। রুদ্র না গুনেই সেটা এগিয়ে দিল সেজুতির দিকে। গম্ভীর কণ্ঠে বলল, এখানে মেবি 30,000-এর বেশি আছে। আই হোপ আপনাদের দাবি মিটবে এতে। গুনে নিন। সেজুতি কাপা হাতে টাকা ধরতে যাবে অমনি ছো মেরে নিল সন্ধ্যা। রুদ্র সেজুতি দুজনেই হতভম্ব ওর ব্যবহারে। সেজুতি বুঝলেও রুদ্র মাথামুন্ডু বোঝে না। বোঝার চেষ্টাও করে না। মেয়েদের প্রতি তার আগ্রহ একটু কমই। শুধু ওই একজন ছাড়া। বরযাত্রীর সবাই ভেতর ভেতর হুতাশ শুরু করলেও মুখে একটু শব্দ বের হল না। রুদ্র দিয়েছে যখন এখানে তাদের কিচ্ছু করার নেই। সেজুতি টাকাটা আর গোনেনি। চুপচাপ ক্যাচিটা অভ্রর হাতে দিল। আনন্দে যেন চোখ ছলছল করে উঠল অভ্রর। আর একটু দেরি হলে নির্ঘাত সে হাত পা ছড়িয়ে কান্না শুরু করত। ভাগ্যিস রুদ্র বাঁচালো। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। গোটা বিয়েতে আশার মুখ থেকে একটা বাক্য শোনেনি অভ্র। মনে হচ্ছিল পাশে যেন পুতুল বসেছে একটা। সুন্দর একটা মিষ্টি পুতুল, যে দেখবে, শুনবে অথচ কথা বলবে না। প্রথমে ভেবেছে বিয়ে হচ্ছে, বাড়ি ছেড়ে যাবে তাই মন খারাপ। কিন্তু পরে যখন দেখলো বাকি সবার সাথে হেসে কথা বলছে, অথচ সে কিছু জিজ্ঞেস করলে চুপ, তখন অভ্র সিরিয়াস হলো। বুঝতে পারলো আরিশা শুধু তার সাথেই কথা বলবে না বলে পণ করেছে। অভ্র মুচকি মুচকি হাসলো। সব অভিমান বাসর ঘরে গেলে মিটিয়ে নেবে ভেবে মুক্ত শ্বাস নিল। ফটোগ্রাফার বর কনেকে বললেন কাপল ছবি তুলবেন, পোজ দিতে। আরিশা হেসে হেসে ছবি তুলল। অভ্র ধরতে এলে ছাড়া মেরে সরিয়ে দিচ্ছিল বারবার। অভ্র তখন নিরুপায় হয়ে উইথাউট টাচ থেরাপি অ্যাপ্লাই করল। যেমন সে তাকাবে আরিশার দিক, আরিশা তাকাবে ক্যামেরার দিক। এই তো, এভাবে কোনো রকম বিয়ে সম্পন্ন হলে শান্তি। বিয়েতে 3-4 জন ফটোগ্রাফার ছিলেন। সেজুতি একজনকে ডাকল, মিষ্টি করে বলল, আমাকে কিছু ছবি তুলে দিন না। বাবা তুমি ভেতরে যাও, সাথে বরপক্ষের মুরব্বীদেরও নিয়ে যাও। কিন্তু অভ্র ভায়া আর বেআই মশাইরা এখানেই থাকবেন। ওনারা টাকা দিলে তবেই ছাড়া পাবেন। বাকি মেয়েরাও সুর মেলালো। আমির আর উপায় না দেখে তাই করলেন। এদিকে রুদ্র শুধু সেজুতির কাণ্ড দেখছে। বিয়েতে যে আদৌ ডেট ধরা হয় সে প্রথম জানল। কি অদ্ভুত, মাত্র কটা মিষ্টি, ফল আর জুসের দাম নাকি 30,000 টাকা। এত ডাকাতি। রুদ্রর মনে মনে বলা কথাটাই তুলল বরযাত্রীর সকলে। কিছুতেই এই দাবি তারা মানবে না। সবাই একযোগে স্লোগানও দিল, মানছি না, মানব না। মেয়েরাই বা কম কিসে, তারাও স্লোগান দিল, আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে। দুই পক্ষের কষাকষিতে অব্রক্লান্ত।
তার পা ব্যথা করছে, মন আকুপাকু করছে আরিশাকে দেখার জন্য। একটু বসার জন্য পশ্চাৎ অংশটাও হাউমাউ করে কাঁদছে। শেরওয়ানির পকেট তো আর টাকা আনা যায় না, আনা গেলে চুপচাপ দিয়ে ভেঙে যেত। সমস্যা কি? তার শালিকারাই তো পাচ্ছে। এটা তো ওদের অধিকার, তাই না? কিন্তু তার বদমাশ ভাইগুলো নাছোড়বান্দা, কিছুতেই তারা এতগুলো টাকা দেবে না। সেজুতিদের জুসকে তারা হাত ধোয়া পানির সাথে তুলনা করল, সাথে বলল ফলে ফরমালিন আছে, মিষ্টিও ভালো না, ময়দা দিয়ে বানানো। না খেয়ে এসব মন্তব্যের সেজুতিরা যেন ফুঁসে উঠল আরো। টাকা বাড়িয়ে 40,000 করা হলো। গ্যাক না হলে খুলছে না। রুদ্র এসব মনোযোগ দিয়ে দেখছে। আগে হলে বিরক্ত হতো, ক্ষেপে যেত। অথচ আজ কেমন ভালো লাগছে। বুকের সাথে দুহাত বেঁধে দেখছে সেজুতির তর্ক করার ভঙ্গিমা। এটাই জন্য বিপদ হচ্ছে সেজুতির জন্য। রুদ্র এভাবে চেয়ে থাকলেই তার সর্বনাশ হয়। ঠিক করে ঝগড়া করতেও পারছে না। জবাব দিতে গেলে পয়েন্ট ভুলে যাচ্ছে। মানে হয় এসবের। অভ্র অধৈর্য হয়ে পড়ল। এই ঝগড়া থামবে না আজ, সারা রাত চলবে। তারপর এখানেই ঘুমাবে সবাই। ভোর হলে বিয়ে করবে না হোক, তার ও তো গ্যারান্টি নেই। ঘুম ভাঙলেই তো আবার গেটের টাকা চাইবে। টাকা ছাড়া প্রবেশ নিষেধ। সে উসখুস করতে করতে আশেপাশে তাকালো। হঠাৎ পাশের রুদ্রকে দেখতেই চমকে উঠল। ভাই এতক্ষণ এখানে ছিল। ভাই রাগ করল না কেন? সহ্য করছে কেন? ভাইয়ের তো ধৈর্য আমার 10 ভাগের 1 ভাগ। আমি যেখানে অধৈর্য সেখানে ভাই এত শান্ত কি করে? রুদ্র তাকাতেই অভ্র চোখ নামিয়ে নিল, যেন সে এতক্ষণ নিচেই তাকিয়ে। রুদ্র এবার লম্বা শ্বাস ফেলে উঁচু কণ্ঠে বলল, চুপ করো সবাই। অমনি সব কোলাহল থেমে যায়। রুদ্রর কথা শুনতে সবাই উৎসুক চোখে তাকায়। রুদ্র পকেট থেকে একটা টাকার বান্ডিল বের করল। আনিস বের হওয়ার সময় দিয়েছিলেন এটা। বলেছিলেন কাজে লাগবে। রুদ্র তখন না বুঝলেও এখন বুঝছে। মামা তো গুরুজন, তার এসবের ধারণা আগেই ছিল। তাই আগেভাগে প্রস্তুতি নিয়েছেন। রুদ্র না গুনেই সেটা এগিয়ে দিল সেজুতির দিকে। গম্ভীর কণ্ঠে বলল, এখানে মেবি 30,000-এর বেশি আছে। আই হোপ আপনাদের দাবি মিটবে এতে। গুনে নিন। সেজুতি কাপা হাতে টাকা ধরতে যাবে অমনি ছো মেরে নিল সন্ধ্যা। রুদ্র সেজুতি দুজনেই হতভম্ব ওর ব্যবহারে। সেজুতি বুঝলেও রুদ্র মাথামুন্ডু বোঝে না। বোঝার চেষ্টাও করে না। মেয়েদের প্রতি তার আগ্রহ একটু কমই। শুধু ওই একজন ছাড়া। বরযাত্রীর সবাই ভেতর ভেতর হুতাশ শুরু করলেও মুখে টু শব্দ বের হলো না। রুদ্র দিয়েছে যখন এখানে তাদের কিচ্ছু করার নেই। সেজুতি টাকাটা আর গোনেনি। চুপচাপ ক্যাচিটা অভ্রর হাতে দিল। আনন্দে যেন চোখ ছলছল করে উঠল অভ্রর। আর একটু দেরি হলে নির্ঘাত সে হাত পা ছড়িয়ে কান্না শুরু করত। ভাগ্যিস রুদ্র বাঁচালো। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। গোটা বিয়েতে আশার মুখ থেকে একটা বাক্য শোনেনি অভ্র। মনে হচ্ছিল পাশে যেন পুতুল বসেছে একটা। সুন্দর একটা মিষ্টি পুতুল, যে দেখবে, শুনবে অথচ কথা বলবে না। প্রথমে ভেবেছে বিয়ে হচ্ছে, বাড়ি ছেড়ে যাবে তাই মন খারাপ। কিন্তু পরে যখন দেখলো বাকি সবার সাথে হেসে কথা বলছে, অথচ সে কিছু জিজ্ঞেস করলে চুপ, তখন অভ্র সিরিয়াস হলো। বুঝতে পারলো আরিশা শুধু তার সাথেই কথা বলবে না বলে পণ করেছে। অভ্র মুচকি মুচকি হাসল। সব অভিমান বাসর ঘরে গেলে মিটিয়ে নেবে ভেবে মুক্ত শ্বাস নিল। ফটোগ্রাফার বর কনেকে বললেন কাপল ছবি তুলবেন, পোজ দিতে। আরিশা হেসে হেসে ছবি তুলল। অভ্র ধরতে এলে ছাড়া মেরে সরিয়ে দিচ্ছিল বারবার। অভ্র তখন নিরুপায় হয়ে উইথাউট টাচ থেরাপি অ্যাপ্লাই করল। যেমন সে তাকাবে আরিশার দিক, আরিশা তাকাবে ক্যামেরার দিক। এই তো, এভাবে কোনো রকম বিয়ে সম্পন্ন হলে শান্তি। বিয়েতে 3-4 জন ফটোগ্রাফার ছিলেন। সেজুতি একজনকে ডাকল, মিষ্টি করে বলল, আমাকে কিছু ছবি তুলে দিন না। মুচি সাজানকে ঘাট জানা হয়ন। মুচি সাজেনকে গাট জানা হয়ন। সাউন্ড সিস্টেমে মৃদুমন্দ আওয়াজে বাজছে গানটি। একদিকে চলছে খাওয়া দাওয়ার পাঠ, অন্যদিকে কাজীকে সাথে নিয়ে এগিয়ে গেলেন এনামুল হক ও আনিসুল কবির। তারা দুজন দুবাড়ির মুরব্বী। অভ্র আরিশার মাঝখানে বসলেন দুজন। কাজী নাকের ডগায় চশমাটা একটু ঠেলে শুরু করলেন বিয়ে পড়ানো। প্রথমে অভ্র কবুল বলল। সে 1 সেকেন্ডও সময় ব্যয় করে নিয়েতে গড়গড় করে 3 কবুল পাঠ করেছে। গুরুজনরা মুখ চেপে হাসলেও বাকিরা শব্দ করে হেসে ফেলল। অভ্রর তাতে লজ্জা পাওয়ার বালাই নেই। বিয়ে যত দ্রুত সম্ভব সারতে হবে। আরিশা চরম খেপেছে। তাকে মানানোই এখন একমাত্র কাজ। বাড়ি ফিরে ওর সাথে একা কোথাও বলা প্রয়োজন। এত কিছু জেনেও বিয়ে করেছে কেন আরিশা?
ও কি তবে ভালোবাসে? অভ্র অনেকবার অনেকের কাছে রুদ্রর হদিস চেয়েছে। কেউ জানে না রুদ্র কোন দিকে। অভ্র কল ও করেছে, রুদ্র ধরেনি। আনিস ও কল করেছেন, কাজ হয়নি। ধরবে কি? তার ফোনই তো সাইলেন্ট। আরিশার কবুল বলার সময় এলে আরিশা থম মেরে থাকলো। পরে হাউমাউ করে কেঁদে ফেলল। দূর থেকে মুনারাও চোখ মুছলেন আঁচলে। আমিরের বুকটাও কেমন করছিল। অভ্র ভীষণ ভয় জড়সড়। আরিশা শেষমেশ বিয়ে ভেঙে না দেয়। আরিশা অনেকটা সময় নিয়ে কবুল বলল। সাথে নাকের জল চোখের জল একত্র হলো। সবাই যখন একযোগে বলল, আলহামদুলিল্লাহ আমিন, অভ্রর গলাটা তাতে একটু বেশি জোরে শোনালো। সঙ্গে সঙ্গে সবাই ফিক করে হেসে ওঠে। অভ্রর তাতে মনোযোগ নেই। স্বস্তিতে সে লুটোপুটি খাচ্ছে। অবশেষে আরিশা তার হলো। সত্যিই হলো। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রুদ্র যখন চোখ বুজে দুনিয়া উজাড় করে সেজুতির ফিনফিনে অধর চুম্বনে ব্যস্ত। ঠিক সেই সময় এক ধাক্কা মারল সেজুতি। গায়ের সবটুকু জোর লেগেছে তাতে। প্রস্তুত না থাকায় রুদ্র বেশ পা পিছিয়ে যায়। হকচকিয়ে তাকায়। সেজুতি ক্রুদ্ধ চোখে চেয়ে থেকে দুহাতে মুখ ঢেকে বসে পড়ে। হুহু করে কেঁদে ওঠে। রুদ্র হতভম্ব হয়ে পড়ল। বুঝতে পারল সেজুতির কান্নার কারণ। রুদ্রর অপ্রত্যাশিত কাছে যাওয়ার জন্যেই কি সেজুতি কাঁদছে? ওর কি তাহলে রুদ্রর প্রতি অনুভূতি নেই একটুও? রুদ্র সেজুতিকে ধরতে এগুলেই সেজুতি ফুঁসে উঠল। খবরদার, এগোবেন না আপনি। অসভ্য, চরিত্রহীন লোক। কি করলেন এটা? কি করলেন? সেজুতি চিৎকার করল। চরিত্রহীন কথাটা শুনে রুদ্র আঘাত পেল মনে। অথচ শান্ত কণ্ঠে বলল, সেজুতি আমি আন্ডারস্কোর। চুপ, একদম চুপ। একটাও কথা বলবেন না আপনি। আমার জাস্ট ঘেন্না হচ্ছে আপনাকে এখন। রুদ্রর হৃদস্পন্দন থমকে গেল কথাটায়। হাত মুঠো হয়ে এলো। রক্তশূন্য দেখালো মুখটা। রুদ্রকে কিচ্ছু বলার সুযোগ দিল না সেজুতি। দরজা খুলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। রুদ্র পেছনে যাওয়ার জন্য এগোলেও সন্ধ্যার গলা শুনে থেমে যায়। সন্ধ্যা অনেকক্ষণ ধরে রুদ্রকে খুঁজছিল। একটা সময় খেয়াল করল সেজুতিও আশেপাশে নেই। ওদের দুজনকে খুঁজতে খুঁজতে এদিকে এসেছে। সেজুতিকে হঠাৎ এভাবে বের হতে দেখে ভরকেছে মেয়েটা। উতলা হয়ে জিজ্ঞেসও করল, কি হয়েছে? কাঁদছিস কেন? এই সেজুতি। সেজুতি কোনো উত্তর না দিয়ে ছুটে চলে যায় মূল অনুষ্ঠানের দিকে। আমির খাওয়ার দিকটায় তদারকি করছিলেন। ওই কক্ষটা আলাদা। বের হবেন এর মধ্যেই সেজুতি এসে ঝাঁপিয়ে পড়ল বুকে। আমির হকচকালেন। সেজুতি কাঁদছে। আমির উদ্বিগ্ন হয়ে বললেন, কি হলো? কাঁদছিস কেন? আশেপাশের সবার তখন মনোযোগ ওদিকে। আরিশা নিজের কান্না ভুলে দ্রুত পায়ে স্টেজ থেকে নেমে এলো। পেছনে এলো অভ্র। সবার একই জিজ্ঞাসা, কাঁদছে কেন মেয়েটা? সেজুতি কান্নার প্রকোপে কথাই বলতে পারছে না। মুনারা সন্ধ্যাকে শুধালেন, ওর কি হয়েছে সন্ধ্যা? তোরা না দুটোতে একসাথে ছিলিস? মামি, আমি জানি না। আমি তো স্টেজের কাছে ছিলাম এতক্ষণ। ওকে কোথাও না পেয়ে যখন খুঁজতে শুরু করলাম, হঠাৎ দেখলাম ওয়াশরুম থেকে এভাবে কাঁদতে কাঁদতে বের হলো। মুনারা চিন্তিত কণ্ঠে বললেন, ওয়াশরুমে কি পরে গেছিলি সেজুতি? ব্যথা পেয়েছিস রে? সেজুতি কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। আমির হাত বোলালেন মেয়ের মাথায়। আদুর কণ্ঠে বললেন, কিছু হয়নি মা, থাক শান্ত হও। সেজুতি বোঝা কণ্ঠে বলল, আমি বাড়ি যাব বাবা, এক্ষুনি। সবার চোখ উঠল কপালে। কি এমন হলো যে একমাত্র বোনের বিদায়ের আগে বাড়ি ফিরতে চাইছে? মুনারা আর্তনাদ করে বললেন, সে কি? কেন? জানি না। এত প্রশ্ন করো না। এই মুহূর্তে আমাকে বাড়ি দিয়ে এসো বাবা। আমির বিপাকে পড়লেন। অতিথিদের অনেকেই খাওয়ায় ব্যস্ত। মেয়ের বাবা হয়ে মাঝ বিয়েতে কি করে যাবেন? আরিশা ভেজা, নরম কণ্ঠে বলল, বাড়ি কেন যাবি সেজুতি? আমার সাথে ও বাড়ি যাবি না তুই? সেজুতি যেন আঁতকে ওঠে রুদ্রদের বাড়ির কথা শুনে। না, আমি কোথাও যাব না, কোথাও না। বাড়ি যাব আমি, এই মুহূর্তে। সেজুতি কাউকে তোয়াক্কা না করে হাঁটা ধরল। পেছনে থেকে অনেকে অনেকবার ডাকলেও পা থামেনি। তার মাথা ঠিক নেই। আমির, মুনারা উপায় খুঁজে পেলেন না। নিজেরা তো যেতেও পারবেন না। এদিকে মেয়েটা একা একা যাবে। কাকে বলবে এখন? এই সমাধান দিল আয়াত নিজেই। আমি ওর সাথে যাচ্ছি মামা। আমির আশ্বস্ত হলেন। মুনারাও বললেন, যাবি বাবা, যা তবে। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি এই স্বস্তিবোধ। এতক্ষণে আফিফা মুখ খুলেছেন। ঘোর আপত্তি জানিয়ে বললেন, একদম না আয়াত, কোথাও যাবি না। আফিফা মুনারার কানের কাছে মুখ নিয়ে বললেন, মুনা, মাথা খারাপ তোর? জোয়ান একটা মেয়ের সাথে জোয়ান একটা ছেলেকে খালি বাড়িতে রাখবি? হোক আমার ছেলে,
হোক ওরা চেনা জানা, তবুও সাবধানের মার আছে। মুনারা মাথা নামিয়ে নিলেন। কথা ভুল বলেনি আপা। মৃদু কণ্ঠে আয়াতকে বললেন, তোর যেতে হবে না আয়াত, তুই এখানেই থাক। বাকিরা আফিফার কথা না শুনলেও মুনারার নিষেধের কারণ হয়তো বুঝেছেন। আয়াত বলল, কিন্তু সেজুতি যে একা যাচ্ছে মামি, কিছু হলে? আফিফা চোখ পাকিয়ে বললেন, এ নিয়ে তোর ভাবার দরকার নেই। সন্ধ্যাকে পাঠাচ্ছি, ও যাবে সেজুতির সাথে। সন্ধ্যার মুখ থমথমে হয়ে এলো। ভেবেছিল আরিশার সাথে রুদ্রদের বাড়ি যাবে। সেখানে গিয়ে রুদ্রকে পটানোর থাকবে অনেক সুযোগ। কাছাকাছি থাকতেও সুবিধে হবে। এখন কিনা সেজুতির সাথে যেতে বলছেন মা। সন্ধ্যা কাঁদো কাঁদো চেহারায় মায়ের দিক তাকাতেই আফিফা ধমকে বললেন, দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি। মায়ের মুখের ওপর জবাব দেওয়ার সাহস সন্ধ্যার নেই। সে রেগেমেগে পা ছুটতে ছুটতে সেজুতির পেছনে পেছনে হেঁটে গেল। এই মেয়েটার হঠাৎ কি হলো আল্লাহ মালুম। কান্নাকাটির আর সময় পেল না। উফ, সব আনন্দ মাটি তার। আরিশার মন খারাপটা কয়েকশো গুণে বেড়ে গেল। শব্দ করে কেঁদে ফেলল। অভ্র আহত চোখে চেয়ে চেয়ে সব দেখছিল। এবারে যেন জখমটা আরো বাড়ল। বেশ বুঝল এই কান্না সেজুতির জন্য। আরিশার বড় আদরের একমাত্র ছোট বোন সেজুতি। সে খুব ভালো করে জানে আরিশার কতটা জোরে সেজুতি। আমির আর মুনারার অসহায়ের মতন অবস্থা তখন। দুই মেয়ে সামলানোর এত জ্বালা। আন্ডারস্কোর। দূরে দাঁড়িয়ে সবটা দেখল রুদ্র। তীব্র ক্রোধে ফেটে পড়ছে শরীর। সেজুতির ওপর নয়, নিজের প্রতি। সাথে সেজুতির এমন আচরণে বুকটা দুখন রূপ নিল। বুঝতে পারল সে কত বড় মাপের ভুল করল আজ। নিজের অনুভূতিদের এভাবে প্রশ্রয় দেয়া ঠিক হয়নি। কেন আরেকটু চেষ্টা করল না নিজেকে আটকাতে? সেজুতির চোখে মুখে এতদিনের সূক্ষ্ম ভালোলাগার ছাপটাও মুছে গেল। উল্টে মেয়েটা ঘৃণা করবে তাকে। সত্যিই ঘৃণা করবে। হ্যাঁ, এমনই তো বলে গেল সেজুতি। সাথে চরিত্রহীন ও বলল, সত্যিই কি সে চরিত্রহীন? না না, কখনো কোনো মেয়েকে অসম্মান করেনি। 100 হাত দূরে থেকেছে মেয়ে নামক বস্তু থেকে। তাহলে কিভাবে মেয়েটা অকপটে বলে দিল? শুধু নিজের সাথে হওয়া ঘটনাকে কেন্দ্র করে এত বড় কথা বলল। অথচ একটু গভীরভাবে দেখল না যে কেন রুদ্র এমন করল। কি তার কারণ? সেজুতির প্রতি এই কারণ তো ভিন্ন, আলাদা। সে যে মেয়েটাকে অজান্তেই আন্ডারস্কোর। ভাই তুমি কোথায় ছিলে এতক্ষণ? অভ্রর কণ্ঠ শুনে রুদ্রর ঠ্যাং ভাঙল। তবে তাকালো না ওর দিক। অভ্র উদ্বেগ নিয়ে বলল, ভাই জানো এখানে কি হয়েছে? সেজুতি কোত্থেকে আন্ডারস্কোর? বিয়ে শেষ অভ্র। অভ্রর কথা থেমে যায়। হ্যাঁ ভাই, মাত্রই শেষ হলো। আমি তোমাকে অনেক খুঁজলাম। কোথায় গেছিলে? কাজে। রুদ্রর ছোট উত্তর। অভ্র ওর হাত পেঁচিয়ে ধরল বাচ্চাদের মতো। চলো ভাই, ওদিকটায় যাই। কনে বিদায়ের সময় হয়ে এসছে। খেয়েছ তুমি? ওইটুকুন পথে অভ্র অনেক কথা বলল। রুদ্র খুব কম জবাব দিয়েছে। তার মন ভালো নেই। মেঘলা আকাশ সেখানে। যে কোনো সময় বৃষ্টি নামবে ভেতরে। কিন্তু বাইরের কেউ তা টের পাবে না। এর থেকে যন্ত্রণার কি আছে? আরিশা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছে। মুনারার ও মূর্ছা যাবার অবস্থা। বাড়ির মহিলাগণ কান্নায় ভেঙে পড়েছেন। বাদ যায়নি আফিফাও। আরিশা নম্র, ভদ্র বলে মেয়েটাকে তার দারুণ পছন্দ ছিল। মনে মনে চাইছিলেন আয়ানের বউ করতে। তার চোখেও পানি টলটল করছে। আমির ঘন ঘন চোখ মুছছেন। সে তো আর চিৎকার করে কাঁদতে পারবেন না। তবে বুকটা তো ফাটছে। প্রথম মেয়ে বাবাদের বড় আদরের হয়। মেয়েটাকে দুহাতের প্রথম স্ত্রী নিয়েছিলেন কোলে। ফুটফুটে কন্যা সন্তানটি যখন নার্স এসে হাতে তুলে দিলেন তখন নিজেকে মনে হয়েছিল পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তার দিন পর কুটি কুটি পায়ে সারা বাড়ি হাঁটত আরিশা। কখনো এখানে সেখানে ধপাস করে পড়ত। ভ্যাই করে ঠোঁট উল্টে কাঁদত। আমির অফিস থেকে ফিরলেই দুহাত দূর থেকেই বাড়াতো কোলে ওঠার জন্য। আর যেদিন প্রথমবার আতবলিতে বাবা ডাকল, মন প্রাণ ভরে গেছিল আমিরের। এই তো সেদিনের কথা। এর মধ্যে মেয়েটা এত বড় হয়ে গেল যে এখন পরের ঘরে যাচ্ছে। সেজুতি হুটোপুটি করে বায়না করত, বাবা এটা খাবো, ওটা খাবো। কিন্তু আরিশা মুখ ফুটে কিছু চাইত না। বড্ড লজ্জা পেত। সে আজ প্রথম কেঁদে কেটে চাইল, আমাকে কোথাও পাঠিও না বাবা, আমি যাব না। আমি রাখতে পারলেন না মেয়ের এই চাওয়াটুকু। অচেতন আরিশাকে যখন অভ্র কোলে নিয়ে গাড়িতে তুলল, আমির ডুকরে কেঁদে ফেললেন। ক্লাবের ভেতর মুনারা ইতোমধ্যে জ্ঞান হারিয়েছেন। তাকে বুকে নিয়ে দুপাশ থেকে বাতাস করছেন সেজুতির বড় মামি আর ছোট মামি।
রূপসা আর রিমিকে দেয়া হলো আরিশার সাথে। আয়াতকেও যেতে বলল, সে গেল না। শেষ সময়ে আমির অভ্রর হাত দুটো ধরে জোরে জোরে কাঁদলেন। অনুরোধ করলেন, আমার মেয়েটাকে দেখো বাবা, ভালো ওকে। অভ্র আশ্বস্ত করল, আপনি চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওকে ভালো রাখতে। হয়তো আপনার মতো পারবো না, কিন্তু তাও সবটা দিয়ে আগলে রাখবো ওকে। আমির অভ্রর মাথায় হাত বুলিয়ে দিলেন। মনে মনে নিশ্চিন্ত হলেন ওর উত্তরে। সত্যিই মেয়ে খাঁটি স্বর্ণ চিনেছে। আরিশাদের গাড়ি উধাও হতে আমির ধপ করে বসে পড়লেন। নেতিয়ে পড়েছে তার শরীর। কেঁদে কেঁদে মৃদু কণ্ঠে বললেন, আমার আরুমা, আমার আরুমা। রুদ্র যেন মৃত, মুখে একটা শব্দ নেই, বিষণ্ণ মনে গাড়িতে বসেছে। এতক্ষণ ছিল রোবটের ন্যায়, নড়ছে চড়ছে অথচ অভিব্যক্তিহীন, উদাস চোখের রাস্তা দেখছে। কিছুতেই মানতে পারছে না সেজুতির কথাগুলো। নিজের ওপর ক্ষুব্ধ হচ্ছে মনে মনে। আগুনের ঢালল ভেতরের সত্তাটা। ধিক্কার করে বলল, বড্ড বাড়াবাড়ি করে ফেললে রুদ্র। সেজুতি মেনে নিতে পারেনি এটা, পারবেও না। কেন করলে এরকম? তুমি তো অমন নও। আমার মনে তো পাপ ছিল না। আমি যে ওনাকে আন্ডারস্কোর সত্তাটি আটকে দিয়ে বলল, সময় দিতে মেয়েটাকে। এত তাড়াহুড়োর কি ছিল? রুদ্র এই কথার জবাব পেল না। সত্যিই তো, এত তাড়াহুড়োর কি ছিল? আর একটু সময় দিলে এমন কিছুই ঘটতো না আজ। রাস্তায়ও সে জ্যোতি কেঁদেছে, ফুপিয়ে কাঁদতে কাঁদতেই ঢুকেছে বাসায়। সোজা রুমে ঢুকলো। সন্ধ্যা একটা কোথাও বলেনি ওর সাথে। সেও গিয়ে ঢুকলো আরিশার রুমে। তার মন মেজাজ দুটোই খারাপ। মন খারাপ রুদ্রদের বাড়িতে না যেতে পেরে, আর মেজাজ খারাপ সেজুতিকে গাড়িতে উঠেও বহুবার জিজ্ঞেস করেছে এত কাঁদছে কেন। মেয়ের উত্তর দেওয়ার নাম নেই। রাগ হওয়ারই কথা। সেজুতি বালিশের মুখ বুজে ফোপাচ্ছে। মানস্পটে ভাসছে রুদ্রর কাছে আসার দৃশ্য। তখন রুদ্রর এমন আচরণ মেনে নিতেই পারছে না। সব সময় লোকটাকে দেখেছে একরকম, হুট করে সে এমন কিছু করবে একই ও স্বপ্নেও ভেবেছিল। রুদ্র তো ওকে দেখতেই পারে না, বলা যায় রুদ্রর শত্রুও। ঝগড়া করতে মুখিয়ে থাকা লোক রুদ্র। সেজুতিকে দেখলেই তেড়ে আসা স্বভাব যার, সে কেন অমন করল? নিশ্চয়ই রাগের বশে, প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে। তার হুকুম অমান্য করে সেজুতি সেজেছিল কিনা, মহাপাপ করে ফেলেছে। প্রতিশোধের তপ্ততায় জ্ঞান লোপ পেয়েছে লোকটার। তাই বলে একটা মেয়ের সাথে এরকম কিছু করতেও বাধবে না, যে একেবারে ঠোঁটে চুমু খেয়ে বসবে। নির্লজ্জতার একটা সীমা আছে। সেজুতির কান্না শুধু বাড়ছে। একে তো রুদ্র, দুইয়ে আরিশা। বোনটাকে আসার সময় একটু জড়িয়েও ধরতে পারল না। নিশ্চয়ই অনেক কেঁদেছিল। মনে পড়ল শেষ শোনা আরিশার কথাটুকুন, আমার সাথে যাবি না সেজুতি। এটা ভেবেই আহাজারি করছে সেজুতি। সব রাগ দিয়ে জমা হচ্ছে রুদ্রর ওপর। কেন লোকটা এমন করলো তার সাথে? জীবনে আর মুখ দেখবে না ওই লোকের। প্রথম দেখায় রুদ্রকে ঠিক চিনেছে। রুদ্র আসলেই জঘন্য। মানুষ ভালোবেসে চুমু খায়, আর লোকটার রাগ মেটাতে চুমু খেল, তাও প্রতিশোধ নিতে, শাস্তি দিতে। এটাকেই মানা যায়? এতদিনের জমানো ভালোলাগাটুকু এক নিমিষেই শেষ করে দিল। এই লোককে দেখলে তার বুক ধুকপুক করে। ভাবতেই সে জ্যোতির রাগ লাগছে। যে লোক প্রতিশোধ নিতে শত্রুকে চুমু খেতে পারে সে অন্য মেয়ের সাথে না জানি কি করবে। সে জ্যোতি ভগ্ন কণ্ঠেই বিড়বিড় করল, চরিত্রহীন, চরিত্রহীন। নিস্তব্ধ রাত, প্রায়শই মানুষ গভীর ঘুমে তলিয়ে। অথচ রওশন বাড়িতে হল্লাহল্লির কমতি নেই। নতুন বউঘরে তোলায় রাত একটা দুটো তাদের কাছে কোনো সুবিধে করে উঠল না। পরিবেশ দেখে মনে হচ্ছে যেন সবে রাত 8টা। ঠিক আড়াইটায় অভ্র ঘরে ঢুকল। বিছানার ওপর হাঁটুভাজ করে বসে আরিশা। রজনীগন্ধা আর গোলাপের ঘ্রাণ কক্ষের সর্বত্র। নিভু নিভু মোমও জ্বলছে। অভ্র সিটকিনি টেনে দিয়ে ঘুরতেই চমকে ওঠে। আরিশা একদম সামনে দাঁড়িয়ে। অভ্র বুকে থুথু ছেটালো। দপদপ করছে, লাফাচ্ছে বুক। ভয় পেয়েছে সে। এই মেয়ের ভূতের মতন সামনে এলো কেন? বিছানা থেকে নেমেছেই বা কখন? আর এলো তো এলো, এমন কটমটে চেহারায় দেখছে কেন ওকে? অভ্র ভাবনার তল খোঁজার আগেই আরিশা চট করে তার পায়ে সালাম করল। এতেও অভ্র চমকেছে। তবে এটুকু ঠিক ছিল, পরের ঘটনার জন্য পুরোপুরি হতভম্ব হল সে। আরিশা সালাম করার সময় পায়ে জোরসে একটা চিমটি কেটেছে। অভ্র আউট বলে চিৎকার করে দূরে ছিটকে গেল। উফ, কি করলে আরো? লেগেছে তো? অভ্রর কণ্ঠ নরম। আরিশা দাঁত পিষে বলল, লাগার জন্যই তো দিলাম। কেন, কি করেছি আমি? অভ্রর অসহায় চাউনি।
আরিশা একদম অভ্রর শেরওয়ানির কলার টেনে ধরল। অভ্রর চোখ রসগোল্লা হয়ে এলো। টানার বেগে মাথার পাগড়িটা নড়বড়ে হয়ে পড়ে গেল মাটিতে। দুজনের সে খেয়াল নেই। আরিশা দাঁত চিবিয়ে বলল, কি করেছ তুমি? কি করেছ জানো না? অভ্র বোকা বোকা চাউনিতে মাথা নাড়ল। সে জানে না। আরিশা চেতে বলল, ন্যাকা সাজছ। পুরুষ মানুষ আবার ন্যাকামো কোত্থেকে পায়? বিয়ের আগের দিন রাতে গিয়ে আমাকে কাঁদিয়ে এলে। ভুলে গেলে সেসব? অভ্র দাঁত কেলিয়ে হাসল। আরিশা জ্বলে উঠে বলল, বলদের মতো হাসছ কেন? অভ্রর দাঁত বন্ধ হলো তাৎক্ষণিক। ঠোঁট উল্টে বলল, এভাবে বলছো আমায়? আরিশা হঠাৎই অভ্রকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। উল্টো ঘুরে গেল। যেটা অভ্রর ভালো লাগেনি। এতক্ষণ এত কাছে থাকাটাই ঠিক ছিল। আরিশার কাঁধে হাত রাখল। অমনি আরিশা তেলেবেগুনে জ্বলে উঠল। সাবধান করছি, একদম ছোবে না আমাকে। অভ্র অবাক কণ্ঠে বলল, এ বাবা, একই কথা। ছোব না কেন? তুমি আমার বিয়ে করা বউ তো। আরিশা ঘুরে তাকালো। ভ্রু নাচিয়ে বলল, বউ? কিসের বউ? তুমি তো বিয়ে ভেঙে দিতে বলেছ। দাও নি তো। দিতে পারতাম। আমি জানি তুমি দিতে না। বিশ্বাস ছিল। অভ্র ভাব নিয়ে মাথার চুল উপরে ঠেলল। একদম মিথ্যে বলবে না। ফালতু লোক কোথাকারে। আরিশার চোখ ভিজে এলো অভিমানে। অভ্র ব্যস্ত হয়ে ছুতে গেলে আবারও সরে গেল। বলেছি তো না ছুতে। পরক্ষণে ডুকরে কেঁদে বলল, নির্মম, পাষাণ লোক। বলে কি না বিয়ে ভেঙে দাও আরু। চালচুলোহীন ছেলে বিয়ে করতে চাইবে না নিশ্চয়। আমি কি কখনো চুলোর খবর জানতে চেয়েছি অনার? কখনো চাইনি। অন্ধের মতো ভালোবাসার এই প্রতিদান দিল যখন, তখন সে লোকের আমাকে ছোঁয়ার কোনো অধিকারই নেই। আমি কারোর বউ না। যদি সত্যি সত্যি বিয়ে না হতো তখন এ ঘরে একা থাকতো না। এখন ঠিক সেভাবে থাকে যেন। খবরদার আমার ধারে কাছেও যেন না ঘেঁষে। স্বামীকে সালাম করতে হয় তাই করেছি। নেহাতি নিয়ম রক্ষা। না হলে আমার ভয়েই গেছিল। কেউ যদি আমার বিনা অনুমতিতে আমাকে ছুতে আসে একদম মেন পয়েন্টে মেরে দেব বলে দিলাম। হুহ। আলিশা থামল। পা ছুটতে ছুটতে হেঁটে গেল বিছানার দিক। অগ্রহা করে শুনছিল। সবই ঠিক আছে। কিন্তু লাস্টের টুকু শুনেই মাথা কেমন ভনভন করছে। কি সাংঘাতিক মেয়ে। আঘাত করার জন্য কোথায় কোথায় নজর এদের। আরিশা গায়ের সব গয়নাগাটি আগেই খুলে রেখেছে। লাগেজ থেকে একটা সুতির শাড়ি বের করে ধপধপ পা ফেলে ঢুকে গেল ওয়াশরুমে। যেতে যেতে অভ্রকে মুখ ভেঙচিও দিয়েছে। অভ্র শুধু অবাক চোখে দেখল। আরিশাকে মানাবে কি? ওর রাগ দেখেই তো ভড়কাচ্ছে। এ মেয়ে নাকি শান্ত শিষ্ট। শেষে তো বের হলো লেজ বিশিষ্ট। বাইরে হইচইয়ের আওয়াজ শুনে অভ্রর ধ্যান ভাঙল। টনকও নড়ল। যত্র দরজা খুললে উকি দিল। চেঁচামেচির শব্দ অনেকের এলেও এখন কাউকে দেখছে না। হঠাৎ দেখল আসিফ সিঁড়ি বেয়ে উঠছে। হন্তদন্ত পায়। অভ্র ওকে দেখেই বেরিয়ে এলো। কি হয়েছে রে আসিফ? এভাবে ছুটছিস কেন? আসিফের পা থেমে গেল। গোল চোখে চেয়ে বলল, একই অভ্র ভায়া, তোমার না আজ বাসর রাত? বের হয়েছ কেন? অভ্র লজ্জা পেল। ছোট ভাইয়ের মুখে বাসর শব্দটা শুনেই হয়তো। গলা চেড়ে বলল, এতক্ষণ এত ছোটাছুটির শব্দ পাচ্ছিলাম কেন? কি হয়েছে? আর তোকেই বা এমন দেখাচ্ছে কেন? যেন জগৎ সংসার উল্টে গিয়েছে। আসিফ হাসফাস করে বলল, গিয়েছেই তো। রুদ্র ভাইয়া অসুস্থ হয়ে পড়েছেন। এটা কি জগৎ সংসার উল্টানোর থেকে কম? অভ্র আঁতকে উঠল। কি? ভাই অসুস্থ? কখন থেকে? এই তো একটু আগে। মা ডাকলেন সবাইকে। ভাইয়ার শ্বাসকষ্ট আন্ডারস্কোর। আসিফ কথা সম্পূর্ণ করতে পারল না। অভ্র তার আগেই ছুট লাগালো রুদ্রর ঘরের দিক। আসিফও ছুটল। ছুটতে ছুটতেই বলছিল, ভাইয়া বাসর করবে না। অভ্র চোখ রাঙালো। চুপ কর বেয়াদব। আসিফ চুপসে গেল। অভ্র বিড়বিড় করে বলল, ভাই অসুস্থ, ও আছে বাসর নিয়ে। আন্ডারস্কোর। রুদ্র বাড়ি ফিরে সোজা রুমে এসেছে। কারোর সঙ্গে একটা কথাও বলেনি। ধরাম করে দরজা চাপিয়েছে। তবে সিটকিনি টানেননি। ফ্রেশও হয়নি। এলোমেলো পায়ে কতক্ষণ পায়চারি করল। কাউচে বসে মাথার চুল টানল। তবুও যদি রাগটা কমে। উহু, কমছেই না। উল্টে কষ্টের সাথে সাথে রাগটাও চড়াও হচ্ছে। এরপর বেলকনিতে গিয়ে ডিভানে বসল। হাতে নিল আস্ত এক প্যাকেট সিগারেট। একটা একটা করে শেষ করল সব। ধোয়া ছাড়ল আকাশে। এতেও মন ভরল না। উঠে এসে আরেক প্যাকেট সিগারেট নিল। সেটাও শেষ। এস্ট্রেতে ছাই না ফেলে সব বারান্দার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ভরিয়ে ফেলল। এতগুলো সিগারেট কোনো সুস্থ মানুষ হজম করতে পারে? তাও একসাথে। রুদ্রও পারল না। একেবারে দম আটকে এলো। শ্বাসকষ্ট শুরু হলো।
কাশতে কাশতে রুমে এলো, শুয়ে পড়ল বিছানায়। ইচ্ছে করে ইনহেলার নিল না, কারোর প্রতি চরম জেদ আর নিজের প্রতি রাগে এভাবেই শাস্তি পেতে মন চাইল। তখন রুমে ঢুকলেন ফারজানা বেগম, আনিসুল কবিরের স্ত্রী। হাতে খাবার এনেছেন। রুদ্র ক্লাবে কিচ্ছু খায়নি, কে জানে কেন, ভাগ্যিস এনেছিলেন। তবেই না দেখতে পেলেন রুদ্রর অবস্থা। কাশতে কাশতে নেতিয়ে পড়া রুদ্রকে দেখেই তার হাত পা কেঁপে উঠল। ছেলেটার এই রোগ ছোটবেলা থেকে, সে পরিচিত এসবে। ভাতের থালাটা কোনো রকম টেবিলের ওপর রেখেই ছুটে গেলেন রুদ্রর কাছে। চেঁচিয়ে আর্তনাদ করে ডাকলেন সবাইকে। সবাই ছুটে আসার শব্দটাই অভ্র পেয়েছিল তখন। রুদ্র টানটান হয়ে ঘুমিয়ে আছে। ঘুমের ওষুধ দেয়া হয়েছে ওকে। পাশেই চিন্তিত আনিস, ফারজানা বেগম, অভ্র, আর তার একটু দূরে দরজা আগলে দাঁড়িয়ে আরিশা। বাকিদের আনিস পাঠিয়ে দিয়েছেন ঘুমোতে। রাত তো কম হয়নি। অভ্রকেও বললেন কয়েকবার। অভ্রর এক কথা, সে যাবে না, বরং জেদ করল রাতটা রুদ্রর সাথেই থাকবে। আনিস আপত্তি জানালেন, সাথে ফারজানা বেগমও। বিয়ের প্রথম রাত বউ ছাড়া কাটাবে, কেমন দেখায়। তাছাড়া আরিশা কি ভাববে, এ রাত নিয়ে মেয়েটার অনেক স্বপ্ন ছিল নিশ্চয়ই। কিন্তু আরিশা কিছু বলেনি, মন খারাপও করেনি। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারজানা বেগম আর আনিসুর অভ্রর সাথে না পেরে আরিশাকে বললেন ঘুমাতে যেতে। মেয়েটার ওপর থেকে তো কম ধকল গেল না। আরিশার যেতে ইচ্ছে করছিল না, কিন্তু শ্বশুর শাশুড়ির আদেশ, তাই আর দাঁড়ালো না। গুটি গুটি পাই রুমের দিকে গেল। অভ্র আনিসুল আর ওনার স্ত্রীকে একটা সময় জোর করে পাঠিয়ে দিল। এই মানুষ দুটো বিয়ের কদিন অনেক খেটেছে, এক ফোঁটাও বিশ্রাম পায়নি। এত মানুষের খাওয়া দাওয়ার হেসেল সবটা সামলেছেন ফারজানা বেগম একা হাতে। যদিও অনেকে ছিল, কিন্তু প্রধান ছিলেন উনি। এখন তাদের ও বিশ্রাম প্রয়োজন। ওনারা বেরিয়ে গেলে অভ্র দরজা ভিজিয়ে রুদ্রর পাশে এসে বসল। কতক্ষণ মাথায় হাত বোলালো রুদ্রর। এরপর উঠে রুমে গেল শেরওয়ানি পাল্টাতে। গিয়ে দেখল আরিশা কাত হয়ে ঘুমোচ্ছে, মাথার নিচে এক হাত। অভ্র কাবার্ড থেকে টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকল। জামা কাপড় পাল্টে বের হওয়ার আগে ঘুমন্ত আরিশার কাছে গেল। অতি সন্তর্পণে চুমু খেল আরিশার কপালে, গালে। আস্তে আস্তে ওভাবেই বের হলো রুম ছেড়ে। যা মেয়ে, টের পেলে সর্বনাশ। অভ্র যেতেই আরিশা মুচকি হাসল। নতুন বিছানা বলে এতক্ষণেও ঘুম আসেনি। অভ্রর আশা থেকে চুমু দেয়া, সব টের পেয়েছে। আরিশা চোখ মেলে দরজার দিক ফিরল। মনে মনে বলল, দারুণ জব্দ করেছি তোমায়। আরও কদিন শাস্তি দেব, তারপর ক্ষমা। অবশ্য কিসের ক্ষমা, তুমি তো ভুলই স্বীকার করনি। হুহ। রাতে অভ্র রুদ্রর হাতে পায়ে তেল মালিশ করে দিল। একটা সময় গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল রুদ্রর মাথার কাছে। তার একটু পর আরিশা রুমে ঢোকে, একদম চোরের মতো পা টিপে টিপে। অভ্রর মুখের সামনে হাত নেড়ে চেড়ে নিশ্চিত হয় ঘুমিয়েছে ও। আরিশা দুজনের বুক সমান কাঁথা টেনে দিয়ে নিজেও ঘুমোয় রুদ্রর পায়ের কাছে। ভোর হতে না হতেই আবার উঠে রুমে যায়। অভ্র রুদ্র ঘুণাক্ষরেও টের পায় না এসব। সকাল হতে না হতেই ও বাড়ির রুদ্রর অসুস্থ হওয়ার খবর পৌঁছালো। স্বয়ং আনিসুল কবির ফোন করে জানালেন সে কথা। মূলত বিয়ের পরের দিন মেয়ে জামাইয়ের শাশুড়ির সাথে দেখা করার একটা রেওয়াজ আছে। কিন্তু অভ্র সাফ সাফ বলে দিয়েছে রুদ্রকে অসুস্থ রেখে সে যেতে পারবে না। তাই আনিসুল কবির ফোন করে বলে দিলেন। এ কথা অবশ্য রুদ্রর কর্ণকুহর হয়নি, তাহলে অভ্রর সাফ সাফ বের করে দিত। খবরটা পাওয়া মাত্রই সবাই চিন্তায় ডুব দিলেন। রুদ্রর জন্য সমবেদনা জানালেন। শুধু কি তাই, আমির সহ বাড়ির পুরুষগণ বেরিয়ে পড়লেন ওকে দেখতে যেতে। এই এত সময় পর সন্ধ্যা এলো সেজুতির কাছে। বিয়ে থেকে এসে একবারও আসেনি। রুদ্র অসুস্থ শুনে দেখতে যেতে পারেনি। নিজের দুঃখটা প্রকাশ করার তো একটা লোক চাই, আর সেটা নিঃসন্দেহে সেজুতি। কারণ উই একমাত্র জানে সন্ধ্যার মনের কথা। সেজুতি তখন ঘুমিয়ে সারা রাত এপাশ ওপাশ করেছে বলে ঘুম হয়নি। রুদ্রর চিন্তায় এতই মগ্ন ছিল যে ঘুম ধরায় দেয়নি দুচোখে। সন্ধ্যা এসে সেজুতিকে ঘুমের মধ্যে ঠেলতে শুরু করল। সাথে ডাকল, এই সেজুতি ওঠ, ওঠ না, একটা কথা বলবো। বিরক্ত হয়ে তাকালো সেজুতি। সন্ধ্যার মুখটা ঘুমঘুমু চোখে দেখে ভ্রুকুচকে বলল, কি হয়েছে? সন্ধ্যা উত্তেজিত ওভাবেই বলল, জানিস ও বাড়িতে কি হয়েছে? রুদ্র অসুস্থ হয়ে পড়েছেন। সেজুতি প্রথমে চোখ পিটপিট করল। অর্ধেক ঘুম ভামায় সময় লাগলো ট্রাওয়ার করতে। যখন বুঝল এক ছুটে পালিয়ে গেল ঘুম, লাফিয়ে উঠে বসল, উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি, কখন, আর তুমি কি করে জানলে?
সন্ধ্যা তীক্ষ্ণ চোখে তাকালো। সেজুতি এরকম কেন করল? এরকম তো তার করার কথা। কিন্তু বেশি সময় ভাবল না। লোকটা সেজুতির বোনের ভাসুর। চিন্তা হতেই পারে। জবাব দিল দ্বিগুণ উতলা হয়ে। হ্যাঁ, তবে আর বলছি কি, কাল রাতে নাকি শ্বাসকষ্ট উঠেছিল। উনি কি হাঁপানির রোগী নাকি? সেজুতি উত্তর দিল না। দূরের দেয়ালে থমথমে মুখ নিয়ে চেয়ে রইল। সন্ধ্যা নিজেই বলল, সকালে ওনার মামা ফোন করেছিলেন। তারপরই তোর বাবা, আমার বাবা, রূপসার বাবা মানে সব বাবারা মিলে গিয়েছেন ওনাকে দেখতে। মনে হয় অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। আহারে! সেজুতির মুখ জুড়ে অন্ধকারের বিচরণ। রুদ্রর শ্বাসকষ্ট উঠলে যে কি পরিমাণ কষ্ট হয়, সেটা স্বচক্ষে একদিন দেখেছিল। কাল ও নিশ্চয় অমন ছটফট করছিল লোকটা। ইস! সন্ধ্যা সেজুতিকে ধাক্কা দিল। কি রে, নির্বাক চলচ্চিত্র বনে গেলি কেন? খুব, না কিছু না, শুনছিলাম তোমার কথা। শুনছিলি? তা শুনে কি লাভ হলো? কাল তোর জন্য আমি ও বাড়ি যেতে পারিনি। কেঁদেকুটে সব আনন্দ নিজের সাথে সাথে আমারটাও মাটি করে দিলি। সেজুতি ক্ষীণ কণ্ঠে বলল, এখন যাও। এখন কি করে যাব? যেতে তো চেয়েছিলাম বাবাদের সাথে, ওনাকে দেখতে। সব কাজে বাগড়া দেয়ার জন্য আমার মা আছেন না। একদম বজ্রকণ্ঠে ধমক ছুড়ে বললেন। এক পাও রাখবি না বাইরে। ও বাড়িতে জন ছেলেরা গিজগিজ করছে। শেয়ানার ডাঙর মেয়ে একটা অঘটন ঘটুক তারপর। ব্যাস, আমার যাওয়ার দফারফা। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলল। সেজুতির থেকে প্রথমে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পেলেও এখন আর আশানুরূপ পেল না। মেয়েটা তার দুঃখে দুঃখ পায়নি। সন্ধ্যা মজা পাচ্ছিল না ঠিকঠাক। জমছিল না ব্যাপারটা। তাই কথা না বাড়িয়ে চলে গেল। সেজুতি থুম ধরে থাকলো কতক্ষণ। ও বাড়িতে এখন তার নিজেরই যেতে ইচ্ছে করছে। একবার রুদ্রকে দেখতে মন চাইছে। হঠাৎ এমন অসুস্থ হলো কেন লোকটা? সেজুতি ব্যস্ত হাতে বালিশের তল থেকে ফোন বের করল। আরিশার নম্বরে কল দিল। ভিডিও কল। সেজুতির কল দেখে কয়েকবার ধরল না আরিশা। অভিমানে ভিজে তার মন চুপচুপে হয়ে আছে। পরক্ষণে গতকাল সেজুতির কান্নাকাটির কথা মনে করে ধরল। সেজুতির প্রতিবিম্ব স্ক্রিনে ভেসে উঠতেই মুখ গোমরা করে বলল, কাকে চাই? সেজুতি ছটফটে মন নিয়ে কিছুই বলতে পারল না। রুদ্রর কথা ডিরেক্ট জিজ্ঞেস করলে আপুও কি বিশ্রী ভাববে? ফুপির মতন। এটা ভেবেই মুখ থেকে কথা আসছে না। ফোনের এপাশ থেকেই আরিশা ওর হাবভাব টের পেল। এর পর্যায়ে স্বর খানিক নরম করে বলল, কিছু হয়েছে? খুব, না আসলে। কেমন আছিস? আমি কেমন আছি তাতে কার কি? কেউ তো আমার সাথে এলো না। আরিশার কণ্ঠে অভিমান। সেজুতি মৃদু হেসে বলল, রাগ করিস না আপু। আমার নিজেরই অনেক ইচ্ছে ছিল তোর সাথে তোর শ্বশুর বাড়ি যাব। কিন্তু হঠাৎ এমন একটা কাণ্ড হলো। কি হয়েছিল? কিছু তো বলিস উনি। তাহলে বুঝবো কি করে? ওসব এখন ছাড়। শুনলাম স্যার অসুস্থ। পরেরটুকু মিনমিন করে বলল সেজুতি। আরিশার চেহারা দুঃখী দুঃখী হয়ে এলো। হ্যাঁ রে, অনেক অসুস্থ ছিলেন। অ্যাজমা আছে নাকি ওনার? আমি তো জানতামও না। শোরগোল শুনে বের হলাম। গিয়ে দেখি সারা মুখ চোখ লাল টকটক করছিল। চোখ টোক ফুলে একাকার। কি একটা অবস্থা! যদি দেখতি, ইনহেলার নিয়েও কমছিল না। পরে তোর ভাইয়া ঘুমের ওষুধ দিল। সেজুতির মুখে কালো মেঘ ছোটাছুটি লাগালো। বিচলিত কণ্ঠে বলল, হঠাৎ এরকম কেন হলো? বিয়েতে তোর সুস্থই দেখলাম। জানি না রে সোনা, আমি তো চেঞ্জ করছিলাম। ও, এখন কেমন আছেন? ঘুমোচ্ছেন? উঠলে বলতে পারবো। সেজুতি ঠোঁট ভেজালো জিভ দিয়ে। থেমে থেমে বলল, ওনাকে একটু দেখাবি। তবে উনি যেন বুঝতে না পারেন। দেখবি। আচ্ছা দাঁড়া। আরিশা ফোন হাতে নিয়েই রুদ্রর রুমে গেল। রুমের দরজা ভেজানো ছিল। আরিশা মাথা ঢুকিয়ে উকি দিল ভেতরে। অভ্র কোথাও নেই। রুদ্র একাই রুমে, গভীর ঘুমে তলিয়ে। যাক ভালোই হলো। আরিশা আস্তে আস্তে ঢুকে ব্যাক ক্যামেরায় রুদ্রকে দেখালো। রুদ্রকে ঘুমন্ত এই প্রথম দেখল সেজুতি। কি নিষ্পাপ লাগছে মুখটা। সেজুতি একযোগে চেয়ে থাকলো। ভুলিয়ে বসলো আরিশার কথা। রুমে হঠাৎ অভ্রর আগমনে আরিশা নড়ে ওঠে। বেখেয়ালের লাইন কেটে যায়। সেজুতির রুদ্রকে মনোযোগ দিয়ে দেখছিল এত সময়। হঠাৎ লাইন কেটে যাওয়ায় ব্যাঘাত ঘটল এতে। মন মেজাজ দুটোই ভীষণ রকম খারাপ হলো। তবে কিছু বলল না। ফের কলও দিল না। রুদ্র হচ্ছে মায়া। লোকটার মুখ জুড়েও মায়া। দেখলে শুধু দেখতেই মন চায়। না না, অমন চরিত্রহীন লোকের থেকে 100 হাত দূরে থাকা উচিত। কিন্তু কি করে থাকবে? পরশু থেকে তো আবার অফিস। 7 দিনের ছুটি ফুরিয়ে আসছে। সাথে ঘনিয়ে আসছে রুদ্রর কাছাকাছি থাকার সময়। রুদ্র পুরোপুরি সুস্থ হলো বিকেলে।
একটু বেশি নেতিয়ে পড়েছে ছেলেটা। রাগের বশে 2 প্যাকেট সিগারেট খাওয়ার ফল ভুগছে ভালোই। ফারজানা বেগমের মাথা খারাপ। রুদ্র কি খাবে তাই নিয়ে এত এত খাবারে ভর্তি বাড়িতে রুদ্রর উপযুক্ত সে কিচ্ছু পাচ্ছেন না। অ্যালার্জি জনিত কিছুই তো দিতে পারবেন না। কি দেবেন তাহলে? শুধু মুরগির মাংস দিয়ে খেতে পারবে। এমনিতে রুদ্র ইলিশ আর চিংড়ি ছাড়া কোনো মাছ খায় না। তার খাওয়ার থেকে না খাওয়ার লিস্ট অনেক বড়। এই জন্যেই ফারজানা বেগম হিমশিম খাচ্ছেন। পরে আর উপায় না পেয়ে 1 বাটি মুরগির মাংস আর 1 বাটি ফুলকপি টমেটোর ঝোল তরকারি নিয়েই রুদ্রর রুমে দিয়ে আসলেন। এটুকু ওর জন্যেই আলাদা রান্না করেছেন তিনি। বাকিদের খাবার তো ভিন্ন। রুদ্র চুপচাপ খেল, কোনো বিরক্তি দেখালো না, বরং আরো মজা নিয়ে খেয়েছে। কাল রাত থেকে না খেয়ে পেটে ছিল ক্ষুধার ঘূর্ণিঝড়। তবে কারোর সাথে তার বাক্য বিনিময় ছিল না। শুধু যে যতবার জিজ্ঞেস করেছে এখন কেমন লাগছে, উত্তরে ছোট্ট করে বলেছে, ভালো। অভ্র রুমে সারা রাত ছিল শুনে রুদ্র রেগে গেল। গম্ভীর কণ্ঠে ডেকে পাঠালো ওকে। কতক বোকাচোকাও করল। নতুন বউ রেখে কেন তার কাছে থাকবে? কেন যায়নি ও বাড়িতে? অভ্র মাথা নিচু রেখে সব শুনল, কোনো জবাব দিল না। রুদ্র থামতেই অভ্র দাঁত কেলিয়ে হাসল। হেসে হেসেই বলল, ভাই মামি দারুণ পায়েস রেঁধেছেন, খাবে নাকি? দাঁড়াও, তোমার জন্য নিয়ে আসছি। রুদ্র বোকা বনে গেল, ভ্রু কোঁচকাল। কাকে বকলো এতক্ষণ? অভ্র বেরিয়ে গেছে। তবে মনে মনে ভীষণ ক্ষেপেছে আসিফের ওপর। ওর এত পাকামো কিসের? ঠিক ভাইয়ের কানে কথাটা তুলল। একবার পাই হতচ্ছাড়াটাকে। অভ্র যেতেই রুদ্র মুচকি হাসল। ভেতরে ভেতরে একরাশ ভালো লাগা ছেয়ে আছে। হোক, তারপর হোক, রক্তের টান নেই তাতে কি, এই যে ভালোবাসা আছে, এটাই সব কিছু। বৌভাতের দিন, সে এক বিরাট এলাহি আয়োজন। তদারকিতে ছিল স্বয়ং রুদ্র আর ছিলেন আনিসুল কবির। ছোট ভাইয়ের বিয়েতে এক ফোঁটাও কার্পণ্য করেনি রুদ্র। যেভাবে পেরেছে টাকা ঢেলেছে। আজকে মিডিয়ার লোকজনও ডাকল। এতদিন ডাকেনি, যেহেতু অনুষ্ঠানটা দুই পরিবারের সমন্বয়ে ছিল। আমির হয়তো পছন্দ করতেন না, কিন্তু আজকের আয়োজন তাদের একচ্ছত্র। তবে আনিস চাননি মিডিয়া আসুক। তিনি গাইগুই করছিলেন এ নিয়ে। রুদ্র কারণ জানতে চাইলে বলতেও পারেননি। মূলত তার আপত্তির কারণ রুদ্র বড় ভাইকে রেখে ছোট ভাই আগে বিয়ে করেছে, এই খবর মিডিয়া কিভাবে ছড়াবে সেই ভেবেই সে আতঙ্কিত। ওদের বিশ্বাস আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারেননি। তাই রুদ্র ও আর গায়ে মাখেনি তার আপত্তি। পার্লার থেকে দুটো মেয়ে এনে আরিশাকে বাড়িতে সাজানো হয়েছে। অভ্র আজ পরেছে ফর্মাল ড্রেস আপ, কালো কোট প্যান্ট, ভেতরের শার্টটা আরিশার নীল বেনারসির সাথে ম্যাচিং। দুজনকে স্টেজের পাশাপাশি বসানো হলো অনুষ্ঠান শুরুর একটু পর। আরিশার মুখ হাসি হাসি থাকলেও অভ্রর মেজাজ একটুও ভালো না। তার একমাত্র কারণ আরিশা। ভেবেছিল বাসর রাতেই মান অভিমান শেষ হবে, কিন্তু হয়নি। রুদ্রর অসুখের রাতটা পার হলো। এরপর থেকে আরিশা 1 সেকেন্ড দাঁড়িয়ে তার কথা শোনে না। শুনবে কি? সে রুমে ঢোকা মাত্রই বেরিয়ে যায়। সারাদিন ফারজানা বেগম আর ওর মেয়ে কাজিনদের সাথে গল্প করে। গল্প না পেলে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখার অজুহাত খোঁজে। অভ্র দুদন ফুরসত পায় না আরিশাকে বোঝানোর। তার সারাদিনের ব্যস্ততা শেষ হয় অভ্র ঘুমিয়ে যাওয়ার পর। ঘুম ভেঙেও সকালে বউটাকে পাশে পেল না। মেয়েটা যে কখন ঘুমালো কখন উঠল আদৌ জানে না অভ্র। এসবের কোনো মানে হয়? পাশে সুন্দরী বউ ঘুমাবে, তাও তার প্রেম করে বিয়ে করা বউ। দুচোখ ভরে দেখবে সে, একটু আদর করবে, তার কোনো সুযোগ দিচ্ছে মেয়েটা। এখন তো নিজের মাথায় নিজের বাড়ি দিতে মন চাচ্ছে। কেন সেদিন সত্যবাদী যুধিষ্ঠির সাজতেন গেছিল? কেন কেন কেন? অগ্রপণ করেছে সে আরিশার মান ভাঙাবেই ভাঙাবে। আজ না হোক, কাল তো হবে। বিয়ের ঝঞ্ঝাট শেষ হলে বাড়ি খালি হবে, সবাই ফিরে যাবে। তখন কি করবে আরিশা? খুব রুদ্র সব কিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত। মূলত আজকের কাজ সব চেচে নিজের ঘাড়ে তুলেছে। সফলও হয়েছে তার উদ্দেশ্য। ব্যস্ততায় একটু সামলে উঠেছিল গত পরশুর ঘটনাটি। কিন্তু যখন আরিশাদের বাড়ি থেকে সবাই এলো, অথচ সে জ্যোতিকে দেখল না, তখনই পায়ের রক্ত মাথায় উঠে গেল রুদ্রর। কায়দা করে আমিরকে জিজ্ঞেসও করল ওর কথা। যেহেতু রুদ্র তার মেয়ের বশ, তাই ব্যাপারটা সহজ হলো। আমির জানালেন, সেজুতির মাইগ্রেনের সমস্যা আছে। সকাল থেকেই ব্যথা, উঠে দাঁড়াতেও পারছে না, তাই আসেনি। রুদ্রর রাগে চোখ অন্ধ হয়ে এলো। মাথা ব্যথা যে নিতান্তই একটা অজুহাত। খুব বুঝল সে, একটা চুমু নিয়ে এত কাহিনীর কি আছে যে এভাবে গা ঢাকা দিতে হবে।
নাকি ভেবেছে আজকেও রুদ্র একই কাজ করবে? ভাবতেই পারে, চরিত্রহীন বলে কথা। এবার আর রুদ্র চুপ থাকতে পারল না। আনিসকে আর্জেন্ট কাজের ছুতো দেখিয়ে সোজা গাড়ি নিয়ে বের হলো। গন্তব্য এখন সেজুতিদের বাড়ি। আর উদ্দেশ্য, সেজুতির সাথে ভয়ানক একটা বোঝাপড়া। আজ তো মেয়েটাকে বুঝিয়েই ছাড়বে। কত ধানে কয়টা চাল, আর কত মরিচে কত ঝাল। খালি বাড়ি, একদম শুনশান। দেয়ালের রং খুশি মেঝেতে পড়লেও শোনা যাবে সে শব্দ। পুরো বাড়িটাই একা সেজুতি। কপালে আটসাট করে ওড়না বেঁধেছে। একটা ছোট্ট কাপড়ে বরফের কুচি পেঁচিয়ে পট্টি বানিয়েছে। ক্লান্তহীন হাতে ধরে রয়েছে মাথার তালুতে। তবু যেন লাভ হচ্ছে না। মাথার রোগগুলো ছাটাচ্ছে। দপদপ করে লাফাচ্ছে সব। সকাল থেকে রুদ্রর জন্য চিন্তা, আর বাড়ি ভর্তি মানুষজনের শোরগোলের ফলে এই মাথা ব্যথা। তাই আর যেতে পারল না বোনের বৌভাতে। যদিও গতকাল অবধি যাবে না ভেবেছিল, কিন্তু সকালে সেই সিদ্ধান্ত পাল্টাল। প্রথমত আরিশার জন্য, আর দ্বিতীয় কারণ, হয়তো রুদ্র। সেজুতির দ্বিতীয় কারণ নিয়ে অনিশ্চিত। আজকাল অনেক ব্যাপারেই সে অনিশ্চয়তায় ভুগছে। রুদ্রকে আজকাল ভালো লাগে, নাকি আগের মতো খারাপ লাগে, কোনোভাবে যে কোনো একটা অপশন চুজ করতে পারে না। যখন জোর দিয়ে মনকে বোঝায়, হ্যাঁ, রুদ্রকে খারাপ লাগে, তখনই মনটা বেঁকে আঁকাবাঁকা পথ ধরে চলে আসে ভালো লাগার দিকে। কিন্তু এরকম তো সেজুতি চায় না। একদম না। সেজুতি যাবে না শুনে মোনারাও যেতে চাননি প্রথমে। মেয়ের এত মাথা ব্যথা, সোজা বন্দি হতে পারছে না। কি করে একা ফেলে রেখে যাবেন? মায়ের মন তো, কিন্তু থাকতেও পারেননি। সেজুতি তীব্র আপত্তি জানালো। আরিশা তাকে না দেখলে মন খারাপ করবে। আবার যদি মাকেও না দেখে তবে তো তুলকালাম বাঁধবে। কেঁদেই ফেলবে হয়তো। লোকসমাজ কিচ্ছু মানবে না। তাই সেজুতি জোর করল খুব। এমনকি একটা ঠান্ডা হুমকিও ছুড়ে দিল মোনারাকে। আম্মু, তুমি সবার সাথে আপুর শ্বশুর বাড়ি যাবে। যদি ভুল করেও আমার সাথে থেকে যেতে চাও, আমি কিন্তু রুমের দরজা আটকে বসে থাকব। না পারবে আমার রুমে ঢুকতে, আর না পারবে আমাকে কোনো রকম সাহায্য করতে। এর থেকে লক্ষ্মী মেয়ে হয়ে চলে যাও। মুনারা আর কথা বাড়ালেন না। চুপচাপ রওনা করলেন সবার সাথে। সেজুতি এক পট্টি বরফ গলিয়ে ফেলল মাথা ঠান্ডা করতে করতে। এখন আরো দরকার। বিছানা থেকে নেমে কয়েক টুকরো বরফ ফ্রিজ থেকে আনতে গেল। অমনি ডোরবেল বাজল। সেজুতি চমকে উঠল হঠাৎ শব্দে। কলিজা ছলাৎ করে লাফালো। এখন তো কারোর আসার কথা নয়। এই তো কিছুক্ষণ হয়েছে বের হলো সবাই। কে এলো? সে যে একা একটা মেয়ে মানুষ ঘরে, কেউ কি টের পেল? চোর ডাকাত এলো না তো? তখন আবার ডোরবেল বাজল। সেজুতি আস্তে আস্তে গুটি গুটি পায়ে দরজার দিকে এগোলো। কান পেতে জিজ্ঞেস করলো, কে? ওপাশ থেকে উত্তর এলো না। সেজুতি আবার জিজ্ঞেস করে, কে? কথা না বললে কিন্তু দরজা খুলব না। জবাব এলো সময় নিয়ে, তাও ছোট একটা উত্তর, আমি। সেই পরিচিত স্বর। সেজুতি তীব্র বিস্মিত হয় শুনে। উনি এসছেন। রুদ্রর আওয়াজ চিনতে তার ভুল হবে না। এটা ওনারই বলা। কিন্তু উনি কি করে আসবেন? উনি তো অসুস্থ। আর সুস্থ হলেও বা এখানে আসতে যাবেন কোন দুঃখে? তাও বাসা ভর্তি মেহমান রেখে। সেজুতি নখ কামড়ে অনেক যুক্তি সাজালো। কিন্তু যুক্তির কাছে হার মানল কৌতূহল, উত্তেজনা, আবেগ। রুদ্রর কথা ভেবেই মন আর মস্তিষ্ক ব্যাকুল হয়ে পড়ল। অধৈর্য হাতের দরজা খুলল সেজুতি। ওই পারের রুদ্রকে সত্যি সত্যি শটান দাঁড়ানো দেখে চোখ কপাল ছুল। অবিশ্বাস্য চাউনিতে চেয়ে থাকল। ভুলে গেল তীব্র মাথা ব্যথা, অসহ্য যন্ত্রণা, বরফের খণ্ড। সব সব ভুলে বসল রুদ্রকে দেখে। নিশ্চিত হতে শুধালো, আপনি কি সত্যি এসছেন? রুদ্র কথা বলল না। সে শক্ত মুখে চেয়ে চেয়ে ঢুকল ভেতরে। সেজুতি পিছিয়ে এলো। অল্প স্বল্প ঘাবড়ালো। একা একটা বাড়িতে সে। আবার রুদ্র এলো। কে টের পেলে রক্ষে থাকবে না। ইজ্জতের দফারফা হবে। সাথে বাবার কানে চলে যাবে। কি হবে তখন? সেজুতির ঘাবড়ানো দ্বিগুণ করে দিয়ে রুদ্র পা দিয়ে দরজা ঠেলে লাগিয়ে ছিটকিনি তুলে দিল। সেজুতির বুক ছ্যাঁতো করে উঠল ভয়। কাঁপাকাঁপি শুরু হলো তাৎক্ষণিক। আগে হলে এমন হতো না। পরশুর কথা ভেবেই হচ্ছে। শাস্তির বহর যদি অমন হয় ভয় তো লাগবেই। কিন্তু আজ তার অপরাধ কি? কি করল সে? নাকি ওই দিন ওসব খারাপ খারাপ কথা বলে আসায় রুদ্র খেপেছিল তার ওপর। আজ সুযোগ বুঝে শোধ তুলতে এসেছে। কিন্তু ওসব তো বলেছিল রাগের মাথায়। রাগের মাথায় বলা কথা কি কেউ ধরে? রুদ্র দরজা লাগিয়ে ঘাড় কাত করে তাকায়। এতেই যেন সেজুতির প্রাণ নাশ হয় ভয়। রুদ্র এগোতে গেলে সেজুতি পেছিয়ে গেল। রুদ্র থামল না।
এক পা করে এগোচ্ছে সে। ঠিক তেমনি গুনে গুনে পেছাচ্ছে সেজুতি। ডোক গিলে বলল, ককি সমস্যা? আপনি এখানে ককেন দোদরজাই বা লাগিয়েছেন কেন? এগোচ্ছেন কেন এভাবে? একটা কেন ও জবাব দিল না রুদ্র। সে ক্রমশ এগোচ্ছে। কটমট করছে তার চল, যেন সেজুতিকে খপ করে ধরলেই গিলে ফেলবে। সেজুতি এদিক ওদিক ভয়ে ভয় তাকালো, যেন কাঠের আসবাবগুলোকে অনুরোধ করল, এই ভয়ানক লোকটার হাত থেকে আমাকে বাঁচাও। একটা পর্যায়ে সোফার হাতলে বেজে সেজুতি ধপ করে বসে পড়ল সোফাতেই। রুদ্র থামল তৎক্ষণাৎ। সোফার দুই হাতলে হাত রেখে মাঝখানে বন্দি করল সেজুতিকে। সেজুতি চোখ বড় বড় করে ফেলল। হাঁসফাঁস শুরু করল ছুটতে। কিন্তু ব্যর্থ সে। রুদ্র ঝুঁকে আসতেই সেজুতির চোয়াল এক হাত ঝুলে পড়ল। চোখ খিচে বুঝে মাথাটাকে পিছিয়ে নিল। পিঠ লেপটে গেল সোফার সাথে। রুদ্রর তপ্ত শ্বাস চোখ কপাল ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। রুদ্রর ঘন ঘন নিঃশ্বাস টের পাচ্ছে পরিষ্কার। কিন্তু লোকটা কিছু বলছে না কেন? সেজুতি টিপ টিপ করে চোখ খুলল। রুদ্র মুখের একদম কাছে। বরাবরের মতো সেজুতির বুক ধুকপুক করছে। বৌভাতে কেন জানি এতক্ষণে কথা বলল রুদ্র। তার শীতল কণ্ঠ, মাথা ব্যথা। সেজুতির কথা আটকে আটকে এলো। মিথ্যে, অজুহাত, তাই না? সেজুতির দুদিকে জোরে জোরে মাথা নাড়ল। রুদ্র রেগেমেগে আগুন হয়ে বলল, চুপ। এত মিথ্যে কি করে বলেন আপনি? আরিশা আপনার একমাত্র বোন, আর ওর বৌভাতে আপনি সামান্য মাথা ব্যথার জন্য যাননি। আই কান্ট ট্রাস্ট ইট। কেন গেলেন না আপনি? আমার জন্য। বিয়েতে আপনাকে চুমু খেয়ে অন্যায় হয়ে গেছিল আমার। আচ্ছা মানছি, মানছি আমার অন্যায় হয়েছে। তাই বলে আপনার এরকম আচরণ করার তো কোনো মানে হয় না সেজুতি। এভাবে লুকোচুরি খেলার কি অর্থ? আপনার রাগ যদি এতই বেশি হয়ে থাকে তাহলে আমাকে দুটো চড় থাপ্পড় দিতেন। ব্যাস, চ্যাপ্টার ওখানেই ক্লোজ হয়ে যেত। ওভাবে কেঁদে কেটে পালিয়ে আসার তো দরকার ছিল না। কি প্রমাণ করলেন ওসব করে? বলুন। সেজুতি বিস্মিত কণ্ঠে বলল, আমি আমি আপনাকে চড় থাপ্পড় দিতাম। রুদ্র ক্ষিপ্ত হাতে সেজুতির দু বাহু ধরল। হ্যাঁ দেবেন, দরকার পড়লে দেবেন। আপনার এই ব্যবহারটার থেকে ওটাই ভালো ছিল। তাও এতটা যন্ত্রণা পেতে হতো না। এত অপরাধবোধ আমাকে কুরে কুরে খেত না। কি চাইছিলেন আপনি? রুদ্র ধ্বংস হোক, রুদ্র বিধ্বস্ত হয়ে যাক, আপনার শোকে হা হুতাশ করুক। সেজুতি হা করে চেয়ে আছে। রুদ্রর মাথা ঠিক নেই, সে বেশ বুঝছে। না হলে কি বলছেন ইনি? তার মতো 2 ফুটের একটা মেয়ে কিনা এমন 5 ফিট 10 ইঞ্চির একটা ছেলেকে চড় মারবে, আবার থাপ্পড়ও? এগুলা কি মুখের কথা? লোকটা কি ভেবে বলছে নাকি বলার দরকার দেখে বলল? আর তার সুখে ধ্বংস হবে রুদ্র, বিধ্বস্ত হবে। কে সে? সে কি রুদ্রর প্রেমিকা? সেজুতির চুপ করে থাকা রুদ্রর রাগ বাড়াচ্ছে। চুপ কেন থাকবে সেজুতি? কথা বলবে। যা ইচ্ছে হোক, তবু কিছু একটা বলুকো। রুদ্র ঝাঁকিয়ে বলল, উত্তর দিচ্ছেন না কেন আপনি? খুব, কি বলবো? কিছু তো খুঁজে পাচ্ছি না। সেজুতির উদাস স্বর, যেন ঘোরের তলানিতে তার অবস্থান। রুদ্র ভ্রু কোঁচকাল। হঠাৎ খেয়াল হলো সেজুতির গায়ের ওপর হেলে আছে সে। বাহুবন্ধনে আষ্টেপৃষ্ঠে রয়েছে সেজুতি। তড়িৎ গতিতে রুদ্র উঠে পড়ল। পাছে সেজুতি আবার তাকে চরিত্রহীন বলে দেয়। রুদ্র উঠে গেলে সেজুতি গায়ের ওড়না ঠিকঠাক করল। রুদ্র কোমরে হাত দিয়ে জোরালো শ্বাস ফেলল। দুজনকে ছুঁয়ে গেল ক্ষণিকের নিস্তব্ধতা। রুদ্র স্পষ্ট কণ্ঠে বলল, আই অ্যাম সরি। সেজুতি বিস্ফোরিত চোখে তাকালো। ঠিক শুনল সে। অস্পষ্ট কণ্ঠে বলল, কি? রুদ্র ঘুরে তাকায়, শুনতে পাননি? ওই দিন আপনাকে ওভাবে। আমি বলতে চাইছি, আমার একদম ঠিক হয়নি অমন করা। সরি ফর দ্যাট। সেজুতির ভারী চোখের পাতায় টুকটাক পলক ফেলল কোটা। রুদ্র সরি বলল। রুদ্র, হাও। রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। সেজুতির চাউনিতে অস্বস্তি হচ্ছে। সে যে কত বেগ নিয়ে জিভ থেকে সরি শব্দটা খসালো সেটা কি এই মেয়ে বোঝেনি? কাউকে বলেছে কখনো সরি? ওকেই তো বলল। কারণ ও বিশেষ কেউ। রুদ্রর বিশেষ কেউ। কিন্তু কেমন করে চেয়ে আছে দেখো। এতে যে তার জড়তাটুকুন প্রবল হচ্ছে। রুদ্র সেজুতির দিক তাকালো। সে এখনো মুগ্ধ হয়ে রুদ্রকে দেখছে। রুদ্রর প্রতি অঢেল রাগ এই একটা স্যারিতে উবে গেল। কথা বলার সময় রুদ্রর চোখমুখে স্পষ্ট দেখেছে অনুশোচনা। এভাবে দেখার কি আছে? সরি কি প্রথম শুনলেন? সেজুতি মুচকি হাসল নিচের দিক চেয়ে। রুদ্রর চোখ স্থির হলো ওখানেই। উফ, এই মেয়ে তাকে হেসে হেসেই মারতে পারবে। সেজুতি আস্তে করে বলল, আপনার মুখে প্রথম শুনলাম। রুদ্র গলা চেড়ে বলল, ঠিক আছে ঠিক আছে।
এটা নিয়ে এত বাড়াবাড়ির কিছু নেই। সেজুতি তাও মিটিমিটি হাসল। রুদ্রর এমন লজ্জা পাওয়া চেহারা দুর্লভ বলেই হাসি পাচ্ছে ভীষণ। মৃদু কণ্ঠে বলল, আপনি একটু বসুন, আমি কফি আনছি। না, আমি কফি খেতে আসিনি। যে জন্য এসেছিলাম তার এক ভাগও করে উঠতে পারলাম না। হলই না কিছু। রুদ্রর চেহারায় বিরক্তি। সে মনে মনে পুরোদমে প্রস্তুত হয়েছিল আজ একটা ভয়ানক কিছু ঘটাবে। মানে বোঝাপড়া করবে। সেজুতির এত তেজ ছুটিয়ে দেবে। অথচ যেই মেয়েটাকে দেখল, অমনি কিচ্ছু পারল না। যেটুকু রাগ দেখালো সব জোর করে করে টেনে বের করেছে ভেতর থেকে। অদ্ভুত হলেও সত্যি, এই মেয়েকে আগে দেখলে পায়ের পাতা থেকে ব্রহ্মতালু অব্দি জ্বলত। আর এখন সেই মেয়েই তার জ্বলন্ত হৃদয়ে এক টুকরো হিমেল হাওয়া। রুদ্রর বলার ধরনের সেজুতি কপাল কোঁচকায়। এমন ভাবে বলছে যেন কি মহৎ কাজের উদ্দেশ্যে আসা। কৌতূহল নিয়ে শুধালো, কেন এসেছিলেন? রুদ্র মুখের ওপর জবাব দেয়, সেটা কি আপনাকে বলতে হবে নাকি? সেজুতির মুখ থমথম করে ওঠে। একটু আগের ভালো লাগাটুকু রুদ্রর কর্কশ কণ্ঠে ফুস করে উড়ে যায়। বিড়বিড় করে বলে, খচ্চর। রুদ্র হঠাৎই সোফায় বসল। পায়ের ওপর পা তুলে হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলল, 10 মিনিট দিচ্ছি, তৈরি হন গিয়ে, আমার সাথে ও বাড়ি যাবেন। সেজুতি অবাক কণ্ঠে বলল, এখন? তাও আবার আপনার সাথে? মাথা খারাপ? কেন? আমার সাথে যেতে কি সমস্যা? বুঝবেন না, বোঝানোর ক্ষমতা থাকা জরুরি। সেজুতি নাক মুখ কুঁচকাল। ব্যাটা আবার আসল ফর্মে ফিরে আসছে। গিরগিটি, আস্ত একটা গিরগিটি। দাঁড়িয়ে আছেন কেন? যান। সেজুতি বিরোধিতা করে বলল, আমি কোথাও যাব না, কারণ আমার মাথা ব্যথা। সেটা তো মিথ্যে। তাহলে? তাহলে? কথাটা হুঙ্কারের মতো মনে হলো সেজুতির। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সত্যি ব্যথা করছে। এই দেখুন, কপালে কাপড় বেঁধেছি, বরফও লাগাচ্ছিলাম। চুল ভিজে গেছে অনেকটা। এসব কি দেখছেন না আপনি? আর তাছাড়া, রুদ্র ভ্রু নাচায়। সেজুতি রয় শয়ে বলল, আপনার সাথে গেলে অনেকে উল্টোপাল্টা ভাববে। বিশেষ করে বড় ফুপি। ওইবার আপনাদের বাড়িতে আপনাকে, আমাকে দেখে ভেবে নিয়েছে যা তা একটা কিছু। আমি চাই না এসব নিয়ে আবার বাড়াবাড়ি হোক। কানাঘুষা করুক, বলাবলি করুক আপনার আর আমার মধ্যে হাবিজাবির সম্পর্ক, ব্লা ব্লা ব্লা। এতটুকু বলেই সেজুতি নুয়ে যায়। রুদ্রকে এত ডিটেলসে না বললে একের পর এক প্রশ্ন করত। তাই লজ্জা শর্মের মাথা খেয়ে গলগল করে বলে থামল। রুদ্র যেমন হঠাৎ বসেছিল, তেমনি হঠাৎ করে উঠে সেজুতির সামনে এসে দাঁড়াল। এক পাশে ঘাড় হেলে বলল, তাহলে কেমন সম্পর্ক আমাদের? সেজুতি চোখ উঠালো। রুদ্রর কণ্ঠে স্পষ্ট কৌতুক। সেজুতির রন্ধ্রে রন্ধ্রে ঘুরতে থাকলো এই প্রশ্ন। আসলেই তো তাদের মধ্যে কেমন সম্পর্ক এখন? রুদ্র সেজুতির চোখ দুটো একভাবে দেখছে। এত সুগভীর মনোযোগে কখনো অফিসের ফাইলও দেখেনি। চোখ দুটো যেন গভীর সমুদ্র। এক্ষুনি ঝাঁপ দিয়ে ডুবে যাওয়ার ইচ্ছে রুদ্রর। সেজুতি চোখ নামিয়ে নিল। বুক টিপ টিপ করা শুরু হয়েছে আরো আগে। এখন আবার ফিরে এলো গায়ের অসহ্য কাঁপুনিটাও। রুদ্র হঠাৎ কি মনে করে সেজুতির মাথায় বাঁধা ওড়না খুলে দিল। সেজুতি অবাক হলো। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটল রুদ্রর। চোখ রাখল সেজুতির মৃদু মৃদু ভেজা চুলে। বরফ গলে ভিজেছে যেটুকু, সেটুকুই যেন সৌন্দর্য প্রকাশে সার্থক। রুদ্র সেখানে থেকে চোখ ফিরিয়ে সেজুতির ঠোঁটের ওপর রাখে। এই তিরতির করে কাপা ঠোঁট তার দুর্বলতা, যা কিছুতেই সেদিন নিয়ন্ত্রণ করা যায়নি। এই ওষ্ঠে তার বিচরণ ছিল, ভাবতেই ভালো লাগে। হোক সেজুতির অমাতে, তবু তো ছিল। সেজুতির রুদ্রকে ঠোঁটের দিকে এভাবে তাকাতে দেখে ভয় পেল। পুরনো আশঙ্কা বাসা বাঁধল মনে। চট করে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল। রুদ্র হতভম্ব হলো ওর ব্যবহারে। মেয়েটা কি ভাবল, সে আজকেও চুমু খাবে? সরি বলল তাও এরকম ভাবল। রুদ্র ভ্রু কোঁচকাল। মোটা কণ্ঠে শুধালো, কি সমস্যা? সেজুতি মাথা নেড়ে বোঝালো, কোনো সমস্যা না। রুদ্র তো আর বোকা নয়। সে ঠিক বুঝেছে। সেজুতিকে রাগানোর দারুণ এক সুযোগ এখন। পকেট হাত গুজল। চোখ ছোট করে বলল, আপনি একটা কথা জানেন? এখন চুমু খাওয়া একটা ট্রেন্ড। বাইরের দেশে তো একজন আরেকজনের সাথে দেখা হলেও চুমু খায়। আর সেখানে আপনি, ট্রুলি স্পিকিং, ইউ আর সো ব্যাকডেটেড। সেজুতি সত্যিই চেতে গেল। ঠোঁট থেকে হাত সরিয়ে তেলেবেগুনে জ্বলে উঠে বলল, থাক, আমার এসব জানার দরকার নেই। আমি এমনই ভালো। আমাকে যদি কেউ চুমু খায় সেটা আমার স্বামী বৈধভাবে খাবে। আমি তো চেয়েছিলাম প্রথম চুমুটাও উনিই দেবে। আপনার জন্য হলো না। শেষ কথাটা দুঃখ নিয়ে বলল সেজুতি।
হঠাৎ মাথায় এলো রুদ্রর সাথে অবলীলায় কি বলে বসল। ইস, ছি, ছি। সেজুতি লজ্জায় কলমি ডগার মতো নেতিয়ে গেল। ঝগড়ুটে মনটা ওখানেই আহুতি দিল। থুতনি বুকে এসে ঠেকল। রুদ্র সেজুতির আগে পিছে কোনো কথা শুনেনি। তার কানে বাজছে অন্য এক লাইন। আমাকে যদি কেউ চুমু খায়, সেটা আমার স্বামী বৈধভাবে খাবে। রুদ্র ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। অকস্মাৎ সেজুতির একদম কাছে গিয়ে দাঁড়ালো। সেজুতি চকিতে তাকালো। রুদ্র লম্বায় অনেক উঁচু ওর থেকে। সে মাত্র 5 ফিট 1 ইঞ্চি লম্বা মানুষটাকে দেখতে তার চোখ আকাশপথে ওঠাতে হয়। রুদ্র হিম কণ্ঠে বলল, খুব শীঘ্রই একটা বৈধ সার্টিফিকেট গলায় ঝুলিয়ে আপনার সামনে এসে দাঁড়াবো। সেদিন কোথায় লুকোবেন এখনই ঠিক করে ফেলুন। সেজুতি আগামাথা না বুঝে শুধালো, মানে 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 বুঝতে হলে আপনার আরেকটু বুদ্ধির প্রয়োজন। আসি। রুদ্র চলে যেতে নেয়। সেজুতি পেছনে থেকে ডেকে বলল, একটা কথা কিন্তু ভুলে গেলেন। রুদ্র তাকালো, কি কথা? অভ্র ভাইয়া আর আমার আপুর বিয়ে শেষ তো। সেজুতি 2 ভ্রু উঁচিয়ে বলল। রুদ্র রওশন চৌধুরী তারওয়াদার কথা এত তাড়াতাড়ি ভুলে যায়। রুদ্র বুঝতে পারল। সংকুচিত ভ্রু শীতল হল। পাল্টালো চেহারার অভিব্যক্তি। সেজুতি এগিয়ে এলো। মিষ্টি কণ্ঠের ধৈর্য নিয়ে শান্তভাবে বলল, আজ তো বলতেই পারেন। আপনার সব লুকোনো কথা, লুকোনা ব্যথা, যা কেউ জানে না, কেউ বোঝে না, বলে দিন না আমায়। একটু চেষ্টা করে দেখি যদি কমাতে পারি। যদি খুঁজে এনে দিতে পারি আপনার ওই ব্যথার মলম। বলুন না আমায়, কি সেই লুকোনো অতীত? কেন আপনার মা আজ এমন? কেন আপনার এত প্রতিপত্তি তার চিকিৎসায় লাগছে না? কেন